আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমরা কথা বলবো। আপনারা দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে আহ, আহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসা বিএনপি মহাসচিব এবং এনসিপির যে দুজন প্রতিনিধি এসেছেন, তাসনিম জারা এবং আক্তার, তাদের উপরে আওয়ামী লীগ ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে এয়ারপোর্টে। তো তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে গতকাল থেকে কিছু অনুসন্ধান করতে যেয়ে আমি দেখলাম যেহেতু ভয়াবহ অবস্থা এবং এটার সঙ্গে সরাসরি আমাদের যে জাতিসংঘের যে মিশন, সে মিশনের কিছু কর্মকর্তা যুক্ত এবং এই জাতিসংঘ মিশনের এই ফ্যাসিস্ট আমলের নিয়োগ পাওয়া এবং তাদের সমর্থক যেই কর্মকর্তারা আছেন, তারাই আওয়ামী লীগের সঙ্গে, এখানকার স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমলের নিয়োগ পাওয়া এবং তাদের সমর্থক যেই কর্মকর্তারা আছেন, তারাই আওয়ামী লীগের সঙ্গে, এখানকার স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ যৌথ হামলার ঘটনা সাজিয়েছে এবং এই বিষয়টি মোটামুটি আমার কাছে নিশ্চিত হওয়ার পরে প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছি সে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন যে গতকাল এটা হচ্ছে জেএফকে এয়ারপোর্টের অ্যারাইভাল, অর্থাৎ ইমিগ্রেশনের পরপরই এই জায়গাটা দিয়ে সাধারণ মানুষ যারা যাত্রী আছেন তারা বের হয়ে আসেন এবং এই যে আপনারা দেখছেন মির্জা ফখরুল, বিএনপির হুমায়ুন কবির, আক্তার, এরা বের হয়ে আসার পরপরই, অর্থাৎ এই পাশটায় আমি যদি বলি যে ডান পাশটায় সাধারণ যারা স্বাগত জানাতে যান এয়ারপোর্টে, এরকম এদের সঙ্গে মিশে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা এবং এখানকার যে স্থায়ী মিশন যারা প্রোটোকলের দায়িত্বে ছিলেন, তারা বিএনপি, জামাত এবং এনসিপির প্রত্যেককেই বলেছেন যে ওনারা গাড়িতে উঠে গেছেন, আপনাদের আসার দরকার নেই, আপনাদের থাকার দরকার নেই। বিএনপির অনেকে গিয়েছিলেন, জামাতের অনেকে গিয়েছিলেন, তাদেরকে তারা বলেছেন যে এদিক দিয়ে আসবেন না, তারা তাদের মতো করে গাড়িতে চলে যাবেন, আপনারা এখানে থাকার দরকার নেই। জামাতের কিছু নেতা, অর্থাৎ ধরেন 10-15 জন সেখানে তারপরে অবস্থান রেখেছিলেন, যার কারণে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, তিনি হেনস্থার শিকার হননি, তারা তাকে প্রোটেক্ট করে বের করে নিয়ে গেছেন। কিন্তু বিএনপি এবং এনসিপি মিশনের কর্মকর্তাদের উপরে আস্থা রেখে, প্রোটোকলের দায়িত্বে যারা আসছিলেন তাদের উপর আস্থা রেখে তারা সেখান থেকে বের হয়ে যান। এবং আমি যদি দেখাই, আপনি যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ এবং আমি যদি ফুটেজটা দেখে, আপনি দেখেন যে তাকে বের করে আনা দরকার ছিল হুইল চেয়ারে এবং আপনি দেখেন তার হাঁটতেও কষ্ট হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু জাতিসংঘ মিশনের যারা দায়িত্বে আছেন তাদের এগুলো মেনটেন করার কথা, তারা কিন্তু কিছুই করে নাই। বর্তমান জাতিসংঘ মিশনে যিনি আছেন সালাউদ্দিন নোমান চৌধুরী, এই সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিপুষ্ট একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যৌন নিপীড়নের অভিযোগ আছে তার সহকর্মীদের বিপক্ষে এবং আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। এই অনুষ্ঠানটি আমার এখানে প্রচারিত হয়েছিল গত 23শে সেপ্টেম্বর 2025 সালে, অর্থাৎ সালাউদ্দিন নোমান নিউ ইয়র্কে দায়িত্ব নেয়ারও 2-3 মাস আগে, যখন আমি শুনলাম যে তাকে নিউ ইয়র্কে পাঠানো হচ্ছে, তখনই এই অনুষ্ঠানটি আমার এই চ্যানেলে প্রচারিত হয় এবং আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে অভিযুক্ত যিনি ছিলেন, সেই অভিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন এবং আমরা আশা করেছিলাম যে তৌহিদ হোসেন হয়তো বুঝতে পারবে ঘটনাটা, কিন্তু সে আবার তৌহিদ হোসেনের বড় লেসপেন্সার এবং তৌহিদ হোসেনের ব্যাপারে আপনারা জানেন যে ইন্টারিম পররাষ্ট্র উপদেষ্টা, তাকে নিয়ে যত কথা আমরা বলেছি সে কোনো কথাই শুনে নেই, সে তার মতো গায়ের জোরে ঘাটতারামি করে চলে যাচ্ছে এবং তার ফল আমরা এখন হাতে হাতে ভোগ করছি। সালাউদ্দিন নোমান, আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট, ডক্টর ইউনূসের এই সফরকে কেন্দ্র করে প্রোটোকলের দায়িত্বে যে ছিল তার নাম হচ্ছে শোয়েব আবদুল্লাহ। এই শোয়েব আবদুল্লাহ 5ই আগস্টের পরে শোয়েব আবদুল্লাহকে
নেপালে বদলি করা হয়। এবং আমি যদি আপনাকে বলি, শোয়েব আবদুল্লাহ হচ্ছে এখন নেপালে তার দায়িত্ব। নেপালে তিনি কনসুলার এবং ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কাজ করছেন। এবং এই জাতিসংঘের এই অনুষ্ঠান উপলক্ষে তাকে নেপাল থেকে এই সালাউদ্দিন নোমান তাকে এখানে নিয়ে আসেন এই প্রটোকলের দায়িত্ব দেওয়ার জন্য। এবং এই শোয়েব আবদুল্লাহ হচ্ছে রটন রিপন পরিষদের সহ সম্পাদক ছিল ছাত্রলীগের। তো ছাত্রলীগের এই সহ সম্পাদক সাবেক শোয়েব আবদুল্লাহ নেপাল থেকে সালাউদ্দিন নোমান তাকে হায়ার করে নিয়ে আসে এবং সে প্রটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে। এবং সে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা করে যে কিভাবে একটু হেনস্থা করা যায় বিএনপি এবং এনসিপি এবং জামাতের নেতাদের। তো তার সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন, এই লোকের নাম এ ছিল হচ্ছে আপনার ইয়ের দায়িত্বে, আপনার এ ছিল আপনার পরিবহন এবং লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিকল কোঅর্ডিনেটর ছিল এই ভদ্রলোক। তার নাম হচ্ছে হাসান আল জামান রাফি। হাসান আল জামান রাফি মিশনের আরেক কর্মকর্তা এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিকল কোঅর্ডিনেটরের। এবং এও কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপি কে বিভ্রান্ত করেছে। বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন এই তিনটি দলের, তাদের সঙ্গে আমি গতকাল অনেকবার কথা বলেছি এবং তারা সুনির্দিষ্টভাবে প্রোটোকল অফিসার এই রাফি এদের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্টভাবে বিস্তারিত বিবরণ এবং তাদের কার্যক্রম তুলে ধরেছেন। এবং আমি এই বিষয়টি নিয়ে সাবেক প্রোটোকলে যারা দায়িত্ব পালন করেছেন এরকম দুজনের সঙ্গে কথা বলেছি। একজন এখন বাংলাদেশে আছেন, একজন দেশের বাইরে আছেন, তিনজনের সঙ্গে কথা বলেছি, আরেকজন আমেরিকাতে আছেন। অর্থাৎ প্রোটোকলের দায়িত্ব কি? প্রোটোকলটা হচ্ছে ধরেন আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে যারা বের হয়ে আসছেন, যারা জাতিসংঘের অতিথি হয়ে বের হয়ে আসছেন, আপনি যদি দেখেন যে আমি যদি ফুটেজটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে এয়ারপোর্ট লাউঞ্জের ভিতর থেকে, অ্যারাইভাল লাউঞ্জের ভিতর থেকে বের হয়ে তাদেরকে রাস্তা দিয়ে হেঁটে পার্কিং লটে যে, এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের অ্যারাইভাল থেকে পার্কিং লট পর্যন্ত বেশ অনেকটা দূরত্ব। এবং এই পুরা রাস্তাটা তারা আওয়ামী লীগের গুন্ডাদেরকে, পান্ডাদেরকে সুযোগ করে দিয়েছে তাসলিম জারা, আক্তার হোসেন, মির্জা ফখরুলকে হেনস্থা করার। এবং আপনি যদি দেখেন যে জেএফকে এয়ারপোর্টে এখন সংস্কার কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, যার জন্য ধরেন এই জায়গাগুলো আরেকটু সংকুচিত হয়ে গেছে এবং এতে কিন্তু সুবিধা হয়েছে। অথচ প্রোটোকল এবং ভেহিকল কোঅর্ডিনেটর তার যে দায়িত্ব সেটা হচ্ছে অতিথিরা যখন বের হয়ে আসবেন সেই সময়টায় গাড়িটাকে একেবারে মেইন এন্ট্রান্স সামনে নিয়ে আসা। এবং এটা অ্যারেঞ্জমেন্ট করা খুব কঠিন কিছু না। এয়ারপোর্টে যারা কি বলবো এটাকে অথরিটি আছেন আর কি, তাদের কাছে বললে, পোর্ট অথরিটির কাছে তারা যদি বলেন এরা হচ্ছেন জাতিসংঘের আমন্ত্রিত অতিথি, পোর্ট অথরিটি তাদের জন্য এই ব্যবস্থাটা করবে। তারা কিন্তু এটা করে নাই, যার ফলে অ্যারাইভাল লাউঞ্জ থেকে বের হয়ে তাদেরকে দীর্ঘ পথ হেঁটে যে গাড়িতে উঠতে হয়েছে এবং সেখানেও কোনো প্রটোকল ছিল না। গাড়ি ঘিরেও তারা অনেক বেয়াদবি করেছে আওয়ামী লীগের গুন্ডারা। তো এবং আরেকজন প্রোটোকল অফিসার আমাকে বলছিলেন যে ধরেন যখন এসব ঝুঁকি থাকে, যে হাসিনার সময় তিনি প্রোটোকলের দায়িত্বে ছিলেন, তিনি বলছিলেন যে হাসিনার সাথে তো ধরেন তার সফর সঙ্গে আসতো 160 জন, 70 জন, 150 জন। তো ওই সময়টায় আমরা দেখতাম যে অ্যারাইভাল থেকে গাড়ি পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপটায় আমরা আসলে প্রতিপক্ষের সহায়তা চাইতাম, অর্থাৎ আওয়ামী লীগের লোকজনের সহায়তা চাইতাম। বিএনপি আমলে তারা বিএনপি সহায়তা চাইতো, যেন কেউ যেন কোন রকম বিশৃঙ্খলা তৈরি করে, ইনসাল্টিং কোনো সিচুয়েশন তৈরি করতে না পারে। তো এই গর্ধবের দল এই জাতীয় কোনো পদক্ষেপে আসলে যায় নাই। এবং সার্বিক সবকিছু মিলিয়ে আপনার এবং আপনাদেরও মনে হবে এবং আমারও মনে হবে, বিশেষ করে নেপাল থেকে ছাত্রলীগের নেতাকে প্রোটোকল অফিসার হিসেবে সাময়িকভাবে নিয়ে আসাটাই সবচেয়ে বড় একটি বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে। তো এই যে জায়গাটা, এবং আমি আপনাদেরকে আরেকজন ব্যক্তিকে দেখাতে চাই, এর নাম হচ্ছে এমদাদুল ইসলাম চৌধুরী। এই ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন খ্যাত আব্দুল মোমেনের পিএস। সেই এমদাদুল ইসলাম চৌধুরী কিন্তু এখনো জাতিসংঘের মিশনে কার্যকর। নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের দুটো কার্যকর অফিস আছে, একটি হচ্ছে জাতিসংঘ মিশন আর একটি হচ্ছে বাংলাদেশ কনসুলেট। কনসুলেট মূলত
পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড বা বিজনেস বা অন্যান্য বিষয়গুলো ডিল করে, আর জাতিসংঘ সংক্রান্ত সকল কাজ নিয়ন্ত্রণ করে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন। এখানে একজন রাষ্ট্রদূত সহ বিশাল অফিস, প্রচুর মানুষজন এখানে আছেন। তো সব মিলিয়ে এই যে হামলাটা হলো, আজকে একটা পত্রিকায় দেখলাম যে সরকার দুঃখ প্রকাশ করেছে এই হামলার জন্য। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কত রকমের ঠাট্টা মশকরা চলতেছে। এই দেখেন, আমি সংবাদটা আজকে হঠাৎ করে দেখছিলাম যে নিউ ইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার, অথচ এই যে সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আমি জানি না। আর এখানে আওয়ামী লীগের গুন্ডারা যা করছে, আওয়ামী লীগ যা করছে তাতে অনেকে হাই হাই করছেন, অনেকে লজ্জিত বোধ করছেন, এবং অনেকে ভাবছেন যে, বিশেষ করে আওয়ামী পন্থীরা ভাবছেন যে বিশাল অ্যাচিভমেন্ট তাদের হয়ে গেছে, তারা ডিম মেরেছেন, তারা অপমান করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমেরিকার কাছে আওয়ামী লীগ যে কত সহিংস এবং সন্ত্রাসী দল, এই বিষয়টির প্রমাণ করার জন্য আর নতুন কোনো দলিল দস্তাবেজ তুলে ধরতে হবে না। তাদের কৃতকর্মের জন্যই তারা এই যুক্তরাষ্ট্র সরকারের কাছে তারা চিহ্নিত হয়ে গেছেন, এবং আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই জাতীয় একটি ঘোষণা আসতে পারে। খুব দ্রুতই একটা ঘোষণা আপনারা হয়তো শুনতে পাবেন, কারণ বিএনপিকে তারা ধরেন গত 15 বছর ধরে সন্ত্রাসী দল, কি থার্ড টায়ার সন্ত্রাসী দল নানা রকম ভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল, যদিও পারে নাই। কিন্তু আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তারা কিন্তু নিজেরাই সেই জালে ফেসে যাবেন। আর বিএনপির কথা যদি বলি, আমি গত 10 বছর ধরে বিএনপিকে দেখছি এই যুক্তরাষ্ট্রে। বিএনপির নেতাকর্মীরা নিজেরা গায়ে খেটে, নিজেরা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, সেই অর্থ দিয়ে তারা রাজনীতি করেন। এবং দুর্ভাগ্যজনক হলে সত্য যে গত 10 বছরে বিএনপির যুক্তরাষ্ট্রের কোনো কমিটি এখন পর্যন্ত হয়নি। আমি গত 10 বছর দেখছি এটা কিন্তু আরো ধরেন এর আগে আরো ধরেন 5-7 বছর, 10 বছর, আরো হয়তো ধরেন গত 20 বছর বা 22 বছর ধরে যুক্তরাষ্ট্রে কিন্তু আওয়ামী লীগের কোনো, বিএনপির কোনো কমিটি নাই। এখানে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির তিনজন সদস্য আছেন। তারপরও এখানকার যখন কোনো আন্দোলন হয় তখন বিএনপির আন্তর্জাতিক সম্পাদককে সেইখানে নেতৃত্ব দিতে হয়, আন্তর্জাতিক সম্পাদককে স্লোগান ঠিক করে দিতে হয়। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই গতকালের যে বিষয়টা, অর্থাৎ তাদেরকে স্বাগত জানানোর সময় আপনারা জানেন যে নেতারা নেমেছেন 4 নম্বর টার্মিনালে, এবং বিক্ষোভের জন্য যারা অনুমতি চেয়েছেন আমেরিকান এনওয়াইপিডি পুলিশ তাদেরকে অনুমতি দিয়েছেন 8 নম্বর টার্মিনালে। তো আওয়ামী লীগের লোকজন তারা জানে যে প্রোটোকল কিভাবে তাদেরকে বের করবে, সেই তথ্য অনুযায়ী তারা কিন্তু 4 নম্বর টার্মিনালে ঘাপটি মেরেছিল। আর বিএনপি জামাত তাদের উপর আস্থা রেখে অধিকাংশ সরে গেছে। বিএনপি তো কেউই ছিল না, জামাতের 10-15 জন সেখানে উপস্থিত ছিলেন। তো এই যে প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার জন্য বিএনপির নেতারা কোন ব্যানারে দাঁড়াবে এটি নিয়েও আগে যাতে সিদ্ধান্ত নিতে পারে নাই। অর্থাৎ যুক্তরাষ্ট্র বিএনপি বলে কোনো কিছু নাই। তো যুক্তরাষ্ট্রের, আমি যতটুকু দেখি, যুক্তরাষ্ট্রের এই যে নিবেদিত প্রাণ বিএনপির নেতা কর্মীদের মধ্যে যোগ্য কেউ নাই। অর্থাৎ এখানেও দেখেন, আমি এই পর্যন্ত গত 10 বছরের 4 খলিফা দেখা পাইছি। 4 খলিফা বিভিন্ন সময় এসে নাজেল হন। এরা আশায় বুক বাঁধে যে এবার হয়তো কমিটিটা হবে, আবার কমিটি কিন্তু হয় না। সেই খলিফাদের মাতব্বরিতেই তারা পরিচালিত হন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আশা করি বিএনপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। কারণ আমি আমার পকেটের টাকায় একটা দেশে রাজনীতি করব, আমার এত কষ্টের উপার্জিত অর্থ আমি ব্যয় করব, আমার এত মূল্যবান সময় আমি এই রাজনীতির জন্য ব্যয় করব, কিন্তু আমার কোনো পথ থাকবে না, আমার কোনো পজিশন থাকবে না, আমি কারো কাছে পরিচয় দেওয়ার মতো কিছু থাকবে না, তো সেই ঘোড়ার ডিমের দল আমি কেন করতে যাব? এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তারপরও আমি তো দেখি খুবই নিবেদিত প্রাণ এখানকার নেতাকর্মীরা, বিএনপি স্পেশালি, তারা চায় দেশের জন্য, বিএনপির জন্য এখান থেকে একটা ভূমিকা রাখে, এবং তারা বিভিন্ন সময় রেখেছেও, বিভিন্ন সময় জোরালো অবস্থানে রেখেছে এত কিছুর পরেও। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, মানে আমি গত 10 বছরে নানা রকমের মোস্টামস্তি দেখছি, নানা রকমের হই হই কাণ্ড, রই রই ব্যাপার দেখেছি। রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম, এক এক খলিফা আসেন, এক এক দেবতা আসেন, কিন্তু কার্যক্রম ঘোড়ার ডিম। কারণ তারাই নিয়ন্ত্রণে রাখতে চান এই যুক্তরাষ্ট্রের বিএনপির নেতাকর্মীদেরকে, বাইরের কোন রাষ্ট্র থেকে, অন্য জায়গা থেকে। তো আমার মনে হয় যে বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি বিষয়টি গুরুত্ব বোঝেন, তাহলে এটি দলের জন্য ভালো, দেশের জন্য
ভালো হবে। পাশাপাশি আমি এই যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটলো, আমি তো বলবো যে এই রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হোক, তার বিরুদ্ধে যে যৌন নিপীড়নের যে অভিযোগ সেটির বিচার করে তাকে কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া হোক। কেন শোয়েব আবদুল্লাহকে নেপাল থেকে এনে এই ছাত্রলীগের নেতাকে কেন প্রটোকলের দায়িত্ব দেওয়া হলো, তার ঘাট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। কেন এমদাদুল ইসলাম চৌধুরী মোমানের পিএস কেন এখনো এই কনসুলেটে বসে আছে, কেন ওই যে পরিবহনের যে কর্মকর্তা রাফি কেন এই মিসলিড গুলো সবাইকে, এই বিষয়গুলো আগামী 24 ঘন্টার মধ্যে একটা সুরাহা হওয়া উচিত। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আরো কাজ চলছে। এটি হচ্ছে একটা প্রাথমিক পর্যবেক্ষণ। এই প্রাথমিক পর্যবেক্ষণ এবং তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা যারা দেখছেন আপনারা জানলেন, সরকারি যারা দেখছেন তারা জানলেন, তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এখানে কিন্তু শুধু এই কি বলবো জাতিসংঘ মিশনের কথা বলতে লাভ নাই, এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার অনেকেই অগ্রবর্তী দল হিসেবে এসেছেন, অনেকে এখানেও আছেন। তাদের ভূমিকা কি ছিল? অর্থাৎ আমরা যে বারবার বলছি যে প্রশাসনকে ফ্যাসিস্ট মুক্ত করেন, সেনাবাহিনীকে ফ্যাসিস্ট মুক্ত করেন, মানে সরকারে কিন্তু কারো কোনো কানে যাচ্ছে না। এবং এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে তাদেরকেই সাফারিংস এর মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাদের দিকে কিন্তু ঘুরে আসছে। দয়া করে কথা শোনার চেষ্টা করুন, দয়া করে কথা বোঝার চেষ্টা করুন। কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কথা বলছি না। আমি যা বলছি এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলো হচ্ছে কি বলবো আপনাদের ভালোর জন্যই তুলে ধরা ইনফরমেশন। যদি বুঝলে বুঝপাতা, নাইলে ওই যে বলে না তেজপাতা, নাইলে আপনারাই অপমানিত হবেন, আপনারাই ঘাট ধাক্কা খাবেন এবং এরা আস্তে আস্তে আরো শক্তিশালী হবে। আপনাদের পোষা সাপ আপনাদেরকে কামড়ায় মারা ফেলবে, কারো কিছু করার থাকবে না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গতকালকে যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যারা ছিলেন জামাত, এনসিপি এবং গণ অধিকারের নেতৃবৃন্দ, তাদের মধ্যে এনসিপি এবং গণ অধিকার নয়, বিএনপির নেতৃবৃন্দ, তাদের মধ্যে এনসিপি এবং বিএনপির যারা ছিলেন তাদের উপর যে হামলা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের, এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো। এবং যেভাবে আক্তার হোসেন, তাসনিম যারা, তাদেরকে হেনস্থা করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করবো সেখানে আসলে মূলত কি ঘটনা ঘটেছিল এবং কেন আওয়ামী লীগ এ ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র, বিএনপি বা জামাতের নেতা কর্মীরা তারা কেন আওয়ামী লীগকে প্রতিহত করতে পারেনি, কেন বিএনপি নেতা কর্মীরা সেই জায়গাতে ঠিক টাইমে উপস্থিত হতে পারে নাই, এখানে কাদের ব্যর্থতা রয়েছে, বা সরকার প্রধান তার সঙ্গে যে অতিথিদেরকে বা তার সফর সঙ্গীদেরকে নিয়ে গেছেন, কেন এম্বাসি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সকল বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আলোচনায় 3 জন আলোচক যুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন জনাব মনিরুল ইসলাম রবি, সাবেক আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, রয়েছেন মেজর মোহাম্মদ ইমরান, সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন আব্দুল্লাহিল ওয়াহিদ, তিনি আমাদের সঙ্গে ইউএস থেকে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক যারা দেখছেন আপনাদেরকে যুক্ত করবো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা যুক্ত হতে চান সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা চেষ্টা করবো সেগুলো নেওয়ার জন্য। আমি শুরু করি, জনাব ওয়াহিদ আপনাকে দিয়ে শুরু করবো। মাইকটা মিউট আছেন, আপনি আনমিউট করতে হবে। মূলত প্রথমত আপনার কাছে জানতে চাই যে গতকালকে কি ঘটনা ঘটেছিল, পুরো ঘটনাটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, এবং কিভাবে আওয়ামী লীগ সফল হয়েছেন অতিথিদের হেনস্থা করতে, বা জামায়াত ইসলাম দেখা গেছে যে জামাতের প্রতিনিধিদেরকে আপনারা উদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু বিএনপি, এনসিপি তাদের নেতা কর্মীদের হেনস্থা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন জনাব ওয়াহিদ? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা এই প্রোগ্রাম দেখতেছেন বা পরে দেখবেন তাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। তো গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের দেশ থেকে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছিলেন, তো তাদেরকে আমরা রিসিভ করার জন্য আমি জামাত ইসলামের পক্ষ থেকে ওইখানে গিয়েছিলাম। তো আমাদের
বলা হয়েছিল যে 12টার সময় আমরা ওইখানে থাকবো। তো আমরা ওইখানে 12টার সময় গিয়ে উপস্থিত হই। তো আমাদের প্লেনটা আসতে একটু লেট হয়ে, প্লেনটা ডিলে করছিল। তো ডিলে করার কারণে প্লেনটা 3টা 3:30টার মতো হয়ে গেছিল আর কি। তো আমরা যখন 3:30 হয়ে গেল, 3টা 3:30 ওইরকম ছিল আর কি, ঘড়িটা ঠিক মতো দেখিনি। তো ওই সময় আমাদেরকে বলা হইলো যে আমাদের সব দায়িত্বশীল ওনারা ইয়েতে চলে গেছেন, ভিআইপি প্রটোকলে চলে গেছেন। তো আপনারা চলে যান, হোটেলে চলে গেলে আপনাদের ওইখানে দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। তো আমরা সবাই চলে আসছিলাম। তো হঠাৎ আবার আমাদের কাছে ফোন আসলো যে না, ওনারা মির্জা ফখরুল ইসলাম সাহেবের পাসপোর্টে একটু ঝামেলা হয়েছিল, সেই জন্য ওনারা ভিআইপি রাস্তা দিয়ে না গিয়ে ওনারা এই রেগুলার রাস্তা দিয়ে বের হচ্ছেন। তো আমরা সাথে সাথে চলে গেছি। তো আমরা চলে যাওয়ার পরে দ্রুত চলে গেছি, আমরা প্রায় 200 লোক ছিলাম আমরা জামাতের পক্ষ থেকে। কিন্তু ওইখানে আশ্চর্যজনক ভাবে দেখলাম যে কোনো বিএনপির লোক ছিল না এবং এনসিপিরও কোনো লোক ছিল না। তো সেই জন্য আমরা যখন মেহমানদেরকে দেখলাম বের হয়ে আসতেছেন, তখন ওইখানে কিছু আওয়ামী সন্ত্রাসীরা ছিল। তো ওরা ওই সময় স্লোগান দিতে থাকলো, অনেক খারাপ ভাষায় স্লোগান দিতে থাকলো। তো স্লোগানটা যখন ওরা দিতেছিল একেবারে এয়ারপোর্টের ভিতরে, এখন ওই স্লোগানের বিপরীতে যদি আমরা আমাদের পক্ষে থেকে কিছু না বলা হয়, তাহলে এটা অনেক সময় দেখা যাবে যে ওরা বেশি আক্রমণ করতে পারে। তো সেই সময় জামাতের আমরা যারা ছিলাম ওরা সবাই আমরা সমস্যরে স্লোগান দিয়েছিলাম। তো ওই কারণে ওরা ওইখানে কিছু সাহস করতে পারে নাই। তো ওইটা করে করে আমরা বের হয়ে গেছিলাম গেট পর্যন্ত। গেট পর্যন্ত বের হওয়ার পরে যখন সবাই আমাদের যারা ছিল সবাই তাহের ভাইকে সাথে নিয়ে আগাচ্ছিল, কিন্তু ওইখানে একটা লক্ষণীয় বিষয় ছিল যে আমি পরে ভিডিওতে দেখছি, এটা আমি পিছনে ছিলাম, আমি যখন সামনে যাই তখন ওইটা আমি দেখিনি। তো যখন ভিডিওতে দেখলাম যে মির্জা ফখরুল সাহেবকে ওই আমাদের এমবিসির লোকেরা একটু টান দিয়ে চাচ্ছে নিয়ে যেতে, তো উনি আবার হাতটা টান দিয়ে আবার ছেড়ে পিছনে চলে আসছিলেন। উনিও চাচ্ছিলেন হয়তো আমাদের সাথে যাবেন, কিন্তু এমবিসির লোকেরা ওনাকে জোর করে নিয়ে গেছে, ওইটাই আমি যতটুকু দেখছি। তো আমরা চাচ্ছিলাম যে আমরা যখন দেখলাম, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি যে মির্জা ফখরুল সাহেবকে এম্বাসির লোকজন কি বাহিরের দিকে নিয়ে গেছেন নাকি উনি আপনাদের সাথে আসতে চেয়েছিলেন, আসতে দেন নাই, মানে বাইরে নিয়ে গেছে এয়ারপোর্টের বাহিরে যখন গেটের মধ্যখানে চলে, মানে কিছু লোক আপনার এয়ারপোর্টের ভিতরে ছিল, কিছু এয়ারপোর্টের ডোরের বাইরে চলে আসছিল। ওই সময় ওনাকে টান দিচ্ছে ওই এমবেসির লোকেরা, তো উনি চাচ্ছিল আবার আমাদের সাথে থাকতে। তো আমাদের কিছু ভাই বলছেন যে স্যার আপনি ওইখানে থাকেন, আমরা জামাত শিবিরের অনেক লোক আছি, আপনার আমাদের সমস্যা হবে না, আমরা একসাথে যাব। কিন্তু ওই সময় এমবেসির লোকেরা কি করছে, আবার টান দিয়ে নিয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এমবেসি, প্রথম কথা হচ্ছে ওনারা রাষ্ট্রীয় সফরে আসছেন, ওইটা রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা যেদিকে যাবেন ওনারা সেই দিকে যাবেন, এটা হচ্ছে মূল কথা। কিন্তু যদি কোনো প্রবলেমের কারণে না হয় তাহলে বাইরে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি সহ ওরা যাবে। কিন্তু ওনারা এটা না করে কি করছে, ওনাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এরকম যেতে পারবো না, আমাদের বাইরা তাহের ভাইকে নিয়ে ওই জায়গায় ছিল। এখন ঠিক ওই মুহূর্তে কিছু লোক আমাদের কিছু লোক ওনাদের সাথে আমরা চলে গেছিলাম। তো চলে যাওয়ার কারণে মধ্যখানে একটা রেড লাইট পড়ে গেছিল, এখানে ইন্টারসেকশন ছিল, রেড লাইট পড়ে যাওয়ার কারণে ওনারা আর আসতে পারেন নাই। আর ওনারা দেখতেছিল যে এয়ারপোর্টের ভিতর থেকে আওয়ামী সন্ত্রাসীরা ওদেরকে গালাগালি করতেছে, মির্জা ফখরুল সাহেবকে আপনার ইয়ে করতেছে, এই যে খারাপ মন্তব্য করতেছে, এবার তাসলিম জারাকে খারাপ মন্তব্য করতেছে। তারপরে ওনারা সামনে এগিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা কিছু পরিকল্পিত ছিল, নতুবা ওনারা জানতেছে যে বাহিরে আওয়ামী লীগের লোক সবাই, ওনারা ওদের মধ্যখানে দিয়ে যাচ্ছেন। আমরা কিছু ভাই ছিলাম সামনে, আমরা এটা খেয়াল করি নাই যে আমাদের দায়িত্বশীলটা ওইখানে আটকা পড়ছেন। আমরা ঠিক সেম জায়গায় ছিলাম, ওনারা লাইটের ওই পারে আর ওনারা লাইটের ওই পারে।
তো এরই মধ্যে দেখা গেছে যে ওরা আক্রমণ শুরু করে দিছে। আমাদের একজন ভাই ছিলেন মারুফ ভাই, তো উনি লাইভ করতেছিলেন মির্জা ফখরুল সাহেবের কাছেই ছিলেন উনি। তো আমরা যখন দেখলাম যে ওদের উপরে আক্রমণ হয়ে যাচ্ছে, তখন আমাদের আর পিছনের দিকে আমরা যাই নাই, কারণ আমরা জানি আমাদের অনেক লোক আছে। আমরা সামনে যারা ছিলাম সবাই আমরা ওনাদের সাথে গেছি, এবং গিয়ে যতটুকু সাধ্য ছিল আমরা বাঁচানোর চেষ্টা করেছি, নিজের কাঁধের উপর পিঠের উপরে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যতটুকু সম্ভব হয়েছে ততটুকু পারছি। এরপর পরে আমি ছিলাম আক্তারের সাথে, তাসিম জাররকে যতটুকু পারছি সেভ করছি। আর আমাদের বাকি যারা ভাই ছিল, কিছু ছিল আমার সাথে, কিছু ছিল এই আমাদের মারুফ ভাইয়ের সাথে, ফখরুল আলমগীরের কাছে। এরপরে আমরা গাড়িতে তুলে দিয়ে তিনজনকে গাড়িতে তুলে দিলাম। এরপরে ওদের লাগেজ তুলে দিয়ে আমরা কিছু সময় এখানে অবস্থান করছিলাম। এই মুহূর্তে ওরা গাড়ির সামনে শুয়ে পড়ছিল। তো শুয়ে পড়ার কারণে ওরা কিছু সময় ডিলে হয়েছিল। ওই সময় ঠিক আমরা ছিলাম ওইখানে। তো পুলিশ আবার ইমার্জেন্সি পুলিশ আসার পরে ওদেরকে মুক্ত করে বিদায় করছে। তো আমার কোয়েশ্চন ছিল যে ওরা যদি রাষ্ট্রীয় সফরে আসে তাহলে ওইখানে কেন পুলিশ প্রোটোকল ছিল না, এবং ওরা কেন বের হইলো? একা একা তো বের হওয়ার কারণেই এই সমস্যাটা হয়েছে। আমার কাছে লাগতেছে যে এমবেসি একটা পরিকল্পিত করছে, কারণ এর আগেও আমাদের আরেকজন উপদেষ্টা আসার পরে যে আক্রমণ হয়েছিল ওইটা ওরা জানতো। তো সেই জিনিসটা শিক্ষাও নেয় নাই, আবার এই কাজটা পুনরাবৃত্তি করছে আর কি। এটা হচ্ছে মূল কালকের সিনারিও। জি, আমি এই পর্যন্ত। আচ্ছা, আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানি যে ঘটনার পরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় যেটা আছে যে মির্জা ফখরুল সাহেবকে বিএনপি নেতাকর্মীরা সেভ করে নাই, জামাত ইসলাম সেভ করেছে। এখানে বিএনপির কি কেউই আসলে আসে নাই, বা বিএনপি যেটা বলছেন 8 নম্বর টার্মিনালে ছিলেন, ওনারা কি সবাই শুধু 8 নম্বরে ছিলেন, বা 4 নম্বর টার্মিনালে কি কাউকে আপনারা দেখতে পেয়েছিলেন? না, ওনারা টার্মিনাল ছাড়ে আসে নাই। আমি যখন এয়ারপোর্টে গেছি, আমরা একটু শুনছিলাম যে উনি এটা মানে কানে আসছে, আমরা সঠিক জানি না। যে আমরা শুনছি যে উনি যাওয়ার সময় লন্ডন হয়ে যাবেন, সেই জন্য উনি কাতারে এয়ারওয়েজ ইউজ করছেন, সেই জন্য উনি টার্মিনাল 8-এ যাবেন। তো ওরা ওইখানেই ছিল, আমরা লাইভে দেখছি, অন্য ভেবে দেখছি বা খোঁজখবর নিচ্ছি, ওরা টার্মিনাল 8 ছিল। কিন্তু ওনাদের নেতা বের হবেন টার্মিনাল 4 দিয়ে, ওরা জানতো না, এবং ওনাদের কেউ ছিল না, এনসিপিরও কেউ ছিল না। আমাদের দায়িত্ব থেকে যতটুকু আমরা চোখের সামনে দেখছি, একজন মহিলা মানুষকে ওরা নোংরা ভাষায় গালাগালি করতেছে। এরপরে আপনার একজন সিনিয়র বিএনপির, আমাদের যেই হোক, আমাদের অপোজিট পার্টি হইতে পারে, কিন্তু আমাদের সম্মানের জিনিস ব্যক্তি উনি ছিলেন। আমরা যতটুকু পারছি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, কিন্তু ওনাদের কেউ ছিল না এখানে। আরেকটা বিষয় একটু বলি যে আরেকটা আলোচনায় আসছে যে তাহের সাহেবকে নিয়ে কোনো ধরনের মন্তব্য আওয়ামী লীগ থেকে আসে নাই। আওয়ামী লীগ তাহের সাহেবকে না পাওয়ার মূল কারণটা কি? আপনারা ওনাকে সেভ করে নিয়ে গেছেন, নাকি আওয়ামী লীগ সেখান পর্যন্ত পৌঁছাইতে পারে? আমরা আসলে সেভ করে কাউকে নিয়ে যাইনি। আমাদের প্ল্যান, একটা কথা আমি বলি, এমবেসি আমাদের এই 4 জন ছিলেন, এই 4 জন কিন্তু রাষ্ট্রীয় সফরে গেছে। প্রশ্ন হচ্ছে ওনারা 3 জনকে নিয়ে গেল, তাহের ভাইকে নিয়ে গেল না কেন? উনি তো রাষ্ট্রীয় অতিথি। যদি নিয়ে যাওয়ার কথা হয় 4 জনকে নিবে, তাহলে তো একসাথে সবাই যেতে পারতো। ওনারা 2-3 জনকে নিয়ে গেছে, এই জন্য এই সমস্যাটা বাড়ছে। ওনারা রাষ্ট্র অতিথি মনে করছে এই 3 জনকে, এই জন্য 3 জনকে নিয়ে গেছে, ওনাকে মনে করে নাই, অথবা ওনার সাথে সামঞ্জস্য করতে পারে নাই। এটা যেহেতু আমাদের লোক সবাই ছিল, ওরা আক্রমণ করার চেষ্টা করতেছে, কারণ আমাদের তো সেভ করার এটা একটা বিষয় আছে। সেই জন্য আমাদের যে রোডম্যাপ ছিল, আমাদের প্ল্যান ছিল যে আমরা ওনাদেরকে সবাইকে রিসিভ করে, আমাদের একটা রাস্তা ছিল, রোডম্যাপ আগে করা ছিল, আমরা উপরের দিকে গিয়ে ডিপার্চারে গিয়ে আমরা ওইদিকে আমাদের গাড়ি রাখা ছিল, ওইদিকে ছেড়ে যেতাম আমরা। তো ওনারা ওইদিকেই গেছে, যেদিকে রোডম্যাপ করা ছিল আমাদের সংগ্রামের পক্ষ থেকে ওইদিকে গেছে, কিন্তু ওনারা সামঞ্জস্য করে নাই। ওনারা ওই 3 জন মেহমানকে আওয়ামী লীগের সামনে ঠেলে দিছে, এটাই হচ্ছে মূল জিনিস।
মানে এটা হচ্ছে অনেক ন্যাক্কারজনক কাজ করছে এমবিসি। এই জন্য এমবিসি কে আমি এই ব্যাপারে জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকারকে। জি, ধন্যবাদ। আমি যেটুকু আসবো জনাব ওয়াহিদুল্লাহ কাছে। জনাব মনির ইসলাম রবি, রবি মাইকটা মিউট আছেন, আনমিউট করতে হবে। গতকালকে নিউ ইয়র্কের আওয়ামী লীগের পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন, এবং বিশেষ করে বিএনপির কথা যদি বলি, বিএনপি কি ব্যর্থ হয়েছেন ফখরুল সাহেবকে রক্ষা করতে আওয়ামী লীগের এই সংস্থাটা, বা এই ব্যর্থ হওয়ার পেছনে মূল কারণ কি? ধন্যবাদ সম্মানিত আলোচক, আমার সাথে বিজ্ঞ দুইজন আলোচক, আমাদেরকে যারা দেখছেন শুনছেন তাদের সকলকে ধন্যবাদ। উনি কি চলে গেল নাকি? না, উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো, বা যুক্ত আছেন, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওয়েবসাইট আপনার ক্যামেরাটাই দেখা যাচ্ছে না, হয়তো ইন্টারনেট প্রবলেম হবে। তো হ্যাঁ, আমি শুরুতেই ধন্যবাদ জানাই যে আমেরিকা থেকে উনি আমাদের সাথে আসছেন। আমিও মোহেদ ভাই ঘটনার সম্বন্ধে আমরা জানতে পারবো। আমাদের এখানে তো ফেসবুক চলে হয়ে গেছে, সেটা হলো মির্জা ফখরুলের রাজাকার কইয়া কিলাইয়া উষ্টাইয়া ট্রেনের মধ্যে ফেলাইয়া লম্বা করে টানছে ছিটছে, যারা আরে মহিলা দেহে কিছু কয় নাই, হাক্কারে ডিম মারছে। তারপরে এখানে এত প্রটোকল থাকার পরে ডিম মারলো, ফখরুলের রাজাকার করলো, কিলাইলো উষ্টাইলো। এখানে যদি আমরা সবাই সব বিষয় যদি এভাবে হালকা ভাবে নিই আর এভাবে বলি, এগুলি তো ঠিক না। ঘটনা হলো যে সেখানে ওনারা কোন জায়গায় দিয়ে যাবে, কোন চ্যানেল দিয়ে যাবে? উনি তো ভাই তো বললেন যে হ্যাঁ বিএনপির লোকেরা টার্মিনালে ছিল। তাহলে টার্মিনালে থাকতে হলে একটা নির্দেশিকা থাকে যে কোন জায়গায় দিয়ে কোন ফ্লাইট যাবে। সে অ্যারাইভেল পয়েন্টে আমরা যদি কেউ রিসিভ করতে যাই তাহলে সে থাকবে। অন্য এক জায়গায় 4-5 জন বন্ধু বান্ধব বা 8-10 জন বন্ধু প্রবাসে, কেউ বিএনপিও না, কেউ আওয়ামী লীগও না, কেউ জাতীয় পার্টি না। প্রবাসে আমরা যারা বসবাস করি, আপনিও করতেন, ওয়াহিদ ভাইও ছিল, উনি ভদ্রলোক আছেন, সেখানে কিন্তু সবাই কিন্তু দাঁড়ায় বাদাম খায়, চা খায়, ড্রিঙ্কস খায়, গল্প গুজব করে। এখানে পলিটিক্যাল কোনো বিষয় না। সেই বিষয়টা হলো যে আমরা প্রবাসে বসবাস করি। তো এখন এখান থেকে আসার সময় হুট করে ওই 4 জন বন্ধু দেখলো যে আওয়ামী লীগের, তারা ডিম মারা আরম্ভ করলো। আবার 4 জন বন্ধু হলো জামাতের, তারা আবার এটা প্রতিহত করতে গেল। এটা তো হলো টোটাল ডেমনস্ট্রেশন না। টোটাল ডেমনস্ট্রেশনটা কোথায় ছিল, কিভাবে ছিল? আমরা জামাত তো সেখানে যে ডেমনস্ট্রেশন করেছে তাদের ব্যানারও দেখিনি, তাদের 2-500-1000 লোকও আমরা দেখিনি, এবং আওয়ামী লীগেরও আবার ব্যানার দেখি নাই, 2-500-1000 লোকও দেখিনি। সেখানে বিক্ষিপ্ত ভাবে কিছু লোক ছিল যারা নাকি হয়তো বা এয়ারপোর্টে এন্ট্রিতে যান নাই বা বাইরে আছেন, হয়তো বা বাইরে থেকে নাড়া দিবেন। আমরা ওইরকম এয়ারপোর্টে করে থাকি। সবাই তো আমাদের দেশে তো মেহমান আসে বা মেহমান যায়। এখন আমার প্রশ্নটা হলো যে আপনারা ওখানে কেন থাকলেন? আপনাদেরকে কি নির্দেশ দেওয়া ছিল যে এই জায়গা দিয়ে আসবে? এই নির্দেশ কি এমবাসি দিয়েছিল? আর যারা নাকি এয়ারপোর্টে ছিল, জামাতের লোকেরা, এনসিপির লোকেরা বা বিএনপির লোকেরা বা আদার্স পার্টিরা যারা স্বাগত জানাইতে গেছে, তারা কোথায় ছিল? তাদের অবস্থান কি? তারা কি ওখানে কেউই যায় নাই? নানা পার্টি কেউ ছিল না ওখানে। এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলি বলেন, বকপিস গজব আপনাদের উপরে তো নাজিল হয়, তারপর আপনারা বুঝেন না যে গজবটা কিভাবে নাজিল। এই সমস্ত কথাবার্তা আসলে এগুলি ঠিক না। আমার কাছে কোনো চালান নাই, কারণ যেহেতু আমি নিউ ইয়র্কে ছিলাম না, আমি এটা জানি না। আর যারা নাকি সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত গপ্প গুজব করতেছেন, আমার কিছু মিডিয়াও আছে, এগুলির সাথে তাল মিলাচ্ছেন, এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে বইলে ভাই আমি নিজে বিব্রত হই, বা জাতিকে বিবৃত করবো, বা যারা শুনছে তাদেরকে বিবৃত করবো, এই সাহস ভাই আমার নেই। আমি এই ধরনের
গালগপ্প পাওয়া লোক না, আর আমি করি না। এই যে মনির ভাই একটা পোস্ট দিচ্ছেন, আমি দেখলাম ওনার এক অতিথি জিয়াউদ্দিন তহিদ, ওনারা আবল তাবল করছে। এই যে বিষয়গুলি, এটার সম্বন্ধে আমরা যদি না জানি, না বুঝি, তাহলে হুট করে একটা মন্তব্য কিভাবে করবো? এখানে এম্বাসি আছে, এখানে ওনারা যারা প্রবাসী আছে, যারা দল করেন, মত করেন, তারাও এখানে তাদের অতিথিদেরকে রিসিভ করতে গেছেন, বা কোথাও ছিলেন না, এখানে দুর্ঘটনা ঘটছে। এটা ভাই তো বললোই, মির্জা ফখরুল্লাহ অকথ্য ভাষায় গালাগালাজ করছে, মির্জা ফখরুল্লাহ যা ইচ্ছা তা বলছে, কলার ধরে টান দিচ্ছে, টাই ধরে টান দিচ্ছে, ভাই বললো শুনলাম। এনসিবির আক্তারের কলার ধরে টান দিচ্ছে এরকম বলি নাই, টানাটানি করতে আপনি বলছেন না যে টানাটানি করতেছিল, লোকজন ওনাকে নিয়ে গেছেন টান দিয়ে, এটা বলেছেন আওয়ামী লীগ। আমি ফুটেজে দেখছি যে ওনার হাত ধরে টানতেছে এক গ্রুপ একদিকে, আবার আরেক গ্রুপ টেনে একদিকে নিচ্ছে, এটা দেখছি আর কি। এটা টানাটানির মধ্যে পড়ে। মানে একটা ভদ্রলোককে যখন আপনি গায়ে হাত দিবেন, এম্বাসির লোক হন নাহলে আমার বাফিও, ডিউ টু রেসপেক্ট, কারোর গায়ে কেউ হাত দিতে পারে না। এই প্রটোকল মেনটেন করতে হবে, এই শিষ্টাচার জানতে হবে, এটাকে আপনি হালকা ভাবে নিবেন না। হক দলের লোকেরা যদি বিএনপির লোকেরা ওনার হাত ধরে, অন্যায় করছে। আবার যদি অন্য কেউ ধরে থাকে, তাও অন্যায় করছে। আমরা কিন্তু স্বাভাবিকত আমার গায়ে কাজ করলে আমার কিন্তু ব্যথা লাগে, এমনি যে কথা বলি না, আবার আমরা অনেক সময় কই এই যে শুনেন ভাই, এই যে শুনেন ভাই, এগুলো কিন্তু শিষ্টাচারের মধ্যে পড়ে না, এগুলো খুব খারাপ বিষয়, এগুলো ঠিক না। সেখানে তো আমরা ফুটেজে দেখছি এগুলো হয়েছে, সেখানে তো ভাই শত শত লোক ছিল না, হাজার হাজার লোক ছিল না। তো সেখানে জামাত ইসলামের এবং আওয়ামী লীগের লোকরা কিভাবে টের পাইল যে এখানে ফখরুল সাহেব আসবে, এখানটা আক্তার আসবে, এখানটা যারা আসবে, ওনাদের জন্য কোন ওহী নাজিল হয়েছিল নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আর ভাই তো বললো যে সবাই ছিল টার্মিনাল, যেখান থেকে নির্ধারিত প্রবেশ পথ দিয়ে তাদের যাওয়ার কথা, সেখানে সবাই ছিল, এনসিবির লোকও ছিল, জামাত ইসলামের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। এই 5-7 জন 10 জন লোক কিভাবে এখানে আসবে? আমি বলছি ওইখানে শুধু জামাতের লোক ছিল, আর কেউ ছিল না। টিম মারছে কি জামাত ইসলাম? আপনি বলছেন বিএনপি এনসিপির লোক ছিল, এটা বলছি। আমি বলছি না, আমি বিএনপি এনসিপি বলি না, আমি বলছি বিএনপি এনসিপি কেউ ওই জায়গার কথা বলি নাই। আপনি বলে গেছেন যে টার্মিনালে ছিল, আপনি যেটা বলছেন ওটাই আমি কিন্তু 8 নম্বর টার্মিনালে ছিল নয় ভাই, টার্মিনালে ছিল। আমি তো বুঝি তো ভাই, বাংলা বুঝি তো। ওনারা বের হয়েছেন 4 নম্বর টার্মিনালে। প্রশ্ন করছি যে আপনারা যে 2-4-5 জন এখানে থাকলেন, ডিম মারা পার্টি আর ফেরানো পার্টি, আপনাদেরকে কে ওহিটা নাজিল করলো এখানে থাকার জন্য? আমরা তো এখানে ছিলামই, সবাই থাকলো টার্মিনালে। আপনি বুঝলেন নাই, 4-5 জন থাকলেন এখানে। টার্মিনাল 4 আর টার্মিনাল 8 দুইটা টার্মিনাল অনেক দূরে, আমরা 4-এ ছিলাম, আর বিএনপি ছিল টার্মিনাল 8-এ। হ্যাঁ, তো 8-এ যাবে কেন? বিএনপিকে 8-এ কে পাঠান? ইচ্ছা করে দাঁড়াইছে? বিএনপি বুঝবে ওরা কেন গেছে। না, আপনি তো বলছেন, আপনার কথাই ডিবেট করতেছি, কারণ আমরা তো ভাই ঘটনাস্থলে ছিলাম না, আপনার ছেলে, আমরা তো আপনার কাছে জানার অধিকার আছে, আমরা জিজ্ঞাসা করার অধিকার আছে। এই 4 নম্বর টার্মিনাল থেকে 8 নম্বর টার্মিনাল যেতে 10 মিনিট লাগে, এই গাড়িতে ড্রাইভ করে 10 মিনিট না 2 মিনিট লাগে, আমার কথা হলো 10 সেকেন্ড লাগে। আমি সেকেন্ডের কথা বলছি না, বিএনপি 10 সেকেন্ড লাগে। এটাকে আপনার দূরত্ব দিয়ে কিছু বিবেচনা করা ঠিক না। আমি বলছি 8 নম্বর আর 4 নম্বর, আমি হলো নাম্বার বলতেছি। এখন নাম্বারে যে আপনি নাম্বারে দাঁড়াইলেন, নাম্বারে দাঁড়াইতে কে বলছে আপনার? আমি তোমার 4 নম্বর টার্মিনাল আমি ছিলাম, বিএনপি কোথায় থাকবে এটা তো আমার দায়িত্ব। তাই আমি আপনার বলি নাই, আপনারা 4 নম্বরে থাকতে কে বলছে এটা বলুন। মানে রবি ভাই যেটা বলতে যাচ্ছেন যে 4 নম্বর টার্মিনাল দিয়ে যে বের হবেন ওনারা, আপনারা এই তথ্যটা কিভাবে জানতে পারলেন?
এটা রবি স্যার জানেন। বিএনপি তো 8 নম্বরে আছে, ওরা তো নাই এনে। এইটা তো অনেক ইজি জিনিস। আমরা জানছি উনি কোন এয়ারলাইন্সে আসতেছে, এই এয়ারলাইন্সে এই টার্মিনালে আসে, কখন আসতেছে আমরা জানতেছি এটা। এখানে আমরা এখানে থাকবোই তো স্বাভাবিক, আমাদের দায়িত্বশীল আসতেছে, আমরা থাকবোই। কোন প্লেন কোন টার্মিনালে আসে আমাদের জানা আছে। কোন এয়ারলাইন্সটা কোন টার্মিনাল আসছে সেটার ওই টার্মিনাল লিস্ট দেওয়া হয় যে এতটা সময় বিমানটা আসবে। তাহলে এনসিপি ও বিএনপির লোকেরা এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। কোন প্লেন কোন জায়গায় দিয়ে আসবে আর কোন জায়গায় দিয়ে প্যাসেঞ্জার পাস হবে এইটার সম্বন্ধে এনসিপি এবং বিএনপির নেতাকর্মী যারা ওই দেশে থাকে তারা জানে না, যার কারণে তাদের নেতারা ডিম খাইছে, গাইল খাইছে। অসুবিধা কি, প্রবলেম কি? এখানে কি মহাভারত শুরু হয়েছে? আপনি যদি সেভ করে আমাকে, আমি যদি ডিম খাওয়ার আগে আপনি আমার সেভ করে গাড়িতে উঠে দিতেন, তাইলে আমি মনে করলাম যে আপনি একটা বাহাদুরি নিছেন। আমি তো সবকিছু হয়েছে, আমার তো ল্যাংটা করার হয়েছি, আমি ল্যাংটা হয়েছি। তো সেহেতু না আপনি আমারে একেবারে দুধে তো আলতা বানায় গাড়ির মধ্যে ঢুকাই দিলেন, তাতে কোনো কিছু আসা যায় না। আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েছে। এখানে বাহাদুরি নেওয়ার তো কিছু নেই। এই যে বাহাদুরি যারা সোশ্যাল মিডিয়াতে নিচ্ছে, আর কিছু ওই যে সংবাদপত্র নিচ্ছে, কিছু গোয়া মিডিয়াতে নিচ্ছে, এদের নিয়ে তো আজকে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে সবকিছু এরা একবারে বলে একটা উত্তেজনার সৃষ্টি করে। এখন কথা হলো যে কেন করে, এখন মনে করেন একটা আমি বলতে পারি। বলেন আপনার কাছে বিধান। আপনি কি আমাকে বলতেছেন কিছু যে আমরা বাহাদুরি করছি কিছু? না আমি আপনাকে বলিনি তো। আপনি শুনেন, নেমলি আমি কথা বলিনি, এই সমস্ত ফাইজলামি আমি করি না। আর এই সমস্ত ফাইজলামি করার জন্য আমি টেলিভিশনে আসি। আমি বলছি যে ফখরুল রে গাইলাইলো, ধাক্কা ধাক্কি হইলো, ডাক্তারের গায়ে ডিম পড়লো, যারা রে ম্যাডাম দেখে বেচিতি করে নাই, যারা সম্বন্ধে যে কথা বলছে সেগুলো আমরা শুনছি, সোশ্যাল মিডিয়ার কারণে শুনছি। তো যা হওয়ার তো হয়েই গেল। হ্যাঁ, এখানে আর হওয়ার কি বাকি আছে? এখানে আপনি যেটা কোয়েশ্চেন করছেন আমি বুঝতেছি এটা, যে আমরা ছিলাম যেটা হওয়ার হয়ে গেছে, আমরা কি করলাম? এর উত্তরটা হচ্ছে আমরা যে পরিমাণ ছিলাম, আমরা যদি না থাকতাম ওনাদের আরো বেশি আক্রান্ত হইতো। আমরা যতটুকু আপনার কথা আমি বুঝছি ভাই ব্রাদার, আমি আপনার কথা বুঝছি। আপনারা যদি না থাকতেন তাইলে ওরা 3 জন মানে স্পট ডেথ হতো। এইটা আমি বলি নাই, কিছু এটা হইতো, কারণ ওরা অনেক লাঠি মারছে আক্তারকে, অনেক কিল মারছে, সবগুলো আমি সেভ করছি, আমার উপর দিয়ে গেছে। এই জন্য আমি আক্তার এটা বলতেছি। যাক, এখন কথা হলো ভাই এটা না, এখন প্রবাসে যে বিএনপি আর এনসিপি আলারা থাকে, ওরা কোন জায়গায় দিয়ে প্লেন নামে আর কোন জায়গায় দিয়ে উঠে এটাই জানে না। এগুলির সবগুলির এখন টমাস নদীতে এনে চুবাইতে হইব, আর নাইলে সুইচ ক্যাল দিয়ে বাইর নিয়ে যেতে। এই ধরনের অজ্ঞ, এই ধরনের ব্যাককল এরা দল করে, এরাই এমনি সিটিজেন হিসাবে নিজেদেরকে অনেক বড় কিছু। আমরা আমেরিকার থেকে কেউ আইলে পাইনি, 4 ঘন্টা আগে বিমানবন্দর যায় বইতে আরে রিসিভ করুন। এত সম্মান করি প্রবাস থেকে আসতে থাকে যে আমাদের তো ভালো থাকে, এই জন্যই তাদেরকে আমরা এত বেশি ইজ্জত করি। তো এই ইজ্জত আলা মানুষগুলি অন্য মানুষের ইজ্জত রক্ষা করতে পারে না। হেগো এই নিউ ইয়র্কে থাকার দরকার কি? একটা কথা শুনে মনীষ সাহেব আজকে খালি শুধু এই ঘটনা ঘটেছে তা না, ওই কথা উনি বলছেন যে নিউ ইয়র্ক সিটিতে আরো একদিন এই ধরনের ঘটনা ঘটছে। উনি বলছেন এই ঘটনা হয়েছে সুইজারল্যান্ডে হয়েছে। আর ভাই ওই তো উনি বলছে যে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের একটা ঘটনা আবারও ঘটছে কিছুদিন আগে, আমাদের একজন উপদেষ্টা সেখানে ঘটনা ঘটছে। তারপরে আমাদের এম্বাসিগুলি কেন এই অবস্থার সৃষ্টি করলো? শুনেন, আমি যখন ওয়াহিদ ভাই, আপনি তো মানে নিয়মিত বাহিনীর লোক, খুব ডিসিপ্লিন মেনটেন করেন।
আমি একটা কথা বলি আপনাকে, আপনার যদি ভেড়ার পাল যেদিকে ছুটে, যে কমান্ডার থাকে তার পিছনে সবাই দেয়। এখন আমি ইনুস সাহেবের শপথ সঙ্গী, উনি ভিভিএপি, আমি কি পিএস কাটি, অনিয়ন কাটি, তরকারি এলা নাকি ফুটপাতের লোক? আমিও তো ভিআইপি। ইনুস সাহেব যেখানটা যাবে আমি তো সেখানটা যাবো। আমাদের এই সফরে যারা আমরা যাচ্ছি তারা তো দুটা ডিবেট হয়ে গেলাম। কেন হয়ে গেলাম? কেন, কে করলো এটা? গত কিছুদিন আগে ওই ঘটনা ঘটেছে, শুনেন আপনাকে। নিউ ইয়র্ক সিটিতে শেখ হাসিনাকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সিদ্দিককে যেভাবে দুরান দেওয়া হয়েছে, কলার ধরে টান দেওয়া হয়েছে বিএনপির নেতারা, শেষ পর্যন্ত হাসিনা কল করছে আমাদের লন্ডনের প্রেসিডেন্ট মালেক সাহেবকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিল। এটা আপনারা জানেন। লন্ডন থেকে যখন নাকি নিউ ইয়র্ক থেকে হোয়াইট হাউস উনি লন্ডনে গেছে, লন্ডনে উনি কিন্তু হোটেলের কিন্তু সামনের স্পেস দিয়ে ঢুকতে পারে নাই, তার গাড়ির পিছন ডোর দিয়ে নিয়ে ঢুকছে হোটেলে। এরকম প্রতিরোধ হয়েছে তো, এটা আমরা দেখছি না। আপনি রাজনীতি করবেন, ডিম খাবেন না, জুতা খাবেন না, আপনি শুধু খালি মালার আশা করবেন। রাজনীতিবিদদের জীবনে শুধু খালি মালা আসে না, তাদের জীবনে ডিমও আসবে, জুতাও আসবে। সেজন্যই আমরা রাজনীতিবিদ। আমার কথাটা হলো, যেভাবে হোক না কেন এটাকে ফুলে ফাপাইয়া যেভাবে সারা বাংলাদেশের এই সমস্ত বোট বাহিনী বাঁশের কেল্লা প্রচার করতেছেন, তাতে কি ওনারা কৌপুর উঠতেছেন? ফখরুলের জুতা মারা, ডিম মারা, এইটা বইলা আপনারা যে প্রচার করতেছেন আর আপনারা যে নাটক করতেছেন কয়দিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে, এগুলি কি দেশের সম্মান বাড়লো না কমলো? আপনি যেটা বুঝাতে তারা এগুলি করে অশিক্ষিত মূর্খ, যাদের এই সাধারণ জ্ঞানটুকু নাই যে স্বদেশের লোক বিদেশে থাকলে আর কোনো কিছু হলে সেটাকে আমরা ঢাকা দিয়ে রাখি, আমরা চাপা দিয়ে রাখি, যেন এটা দেশের বদনাম না হয়, ক্ষতি না হয়। আপনারা এটাকে আপনারা ওয়াহিদ ভাই দেখেন, আমরা এবার লুঙ্গি সুদ্ধা কইলা দিচ্ছি। বাঁশের কেল্লা কি লিখছে? বাঁশের কেল্লা লিখছে যে বাঁশের কেল্লা লয়ে আপনি ফিডব্যাক করলেন কেন? আমি তো সবার কথা বলছি, সব মিডিয়ার কথা বলছি। বাঁশের কেল্লা বলছি, আমি বাঁশের কেল্লা বলতেছি, মনিরকে যেখানে বসে আছি তাকেও বলতেছি, আমি তো সবার কথা বলতেছি, সকল সোশ্যাল মিডিয়া, এবং আমি পত্রিকার কথা বলতেছি। আমি কি আপনারা তো এই জন্য আমি দিতে বলছি আবার আপনার কাছে না। এখন শুনেন, এই যে কথাটা ফখরুলের রাজাকার কইছে না, ফখরুল এটা গায়ে মাকে, ওর বাপের নাম হলো চোকা মিয়া, সে তো শান্তি কমিটির চেয়ারম্যান আছে। আমি রাজাকার হইতে চাই। রাজাকার হলো সাহায্যকারী, নবীকে সাহায্য করছিল হাফিজ সিনিয়াতে সেখানকার লোকেরা। এটার সম্মানের নাম কইলে আপনাকে জ্বলে কেন, খ্যাট করে আপনার কলজের মধ্যে লাগে কেন? কি প্রবলেমটা? রাজাকার একটা ভালো শব্দ, এটা কোরআনের শব্দ। এই শব্দ করলে আপনাদের জ্বলে কেন, পুরে কেন? কই এটা নিয়ে তো প্রতিবাদ মির্জা ফখরুল করে আমার রাজাকার বলছে, এটা তো বলে না তো। সে সানন্দে এটাকে গ্রহণ করে নিছে, এটা বলাতে সে আরো সম্মানিত হয়েছে। তার মানে হলো সে রাষ্ট্রের সাহায্য করে, দেশের একজন নেতা। আপনাদের বললে রাজাকার বললে আপনারা হুট করে ওঠেন, বাঁশের কেল্লা করলে হুট করে ওঠেন, লোহার কেল্লা করে হুট করে ওঠেন। এগুলি থেকে বিরত পারেন। আপনি কি আমাকে মিডিয়ার কথা বলতেছেন এগুলা? আমি বট বাহিনী কি বলছি? আপনি তো ভাই অতিথি নেই, আপনি তো আর ওইটা যারা করতেছেন তাদের, আপনার তো এই কাজ করেন, আপনি তো আমার অতিথি মেহমান। আপনারা ঘটনাটা আমাদেরকে জানাইতে আসছেন, এই জন্য আমি সেলুট জানাই আপনাকে। গায়ে পয়রা ঝগড়া করাটা এই টাইম পছন্দ, এই জন্য সেলুট জানাই। এই জন্য আমি যেটা বলতেছি যে এখানে আর কেউ নাই, এখানে আমরা সবাই, এখানে আপনি যে কথা, আমরা কিন্তু জেনারেল কথা বলি।
আপনার নিয়ে এই 3 জন বা 4 জনের বক্তব্য আমরা বলি না, আমরা দেশবাসী বলি, মিডিয়া বলি, চ্যানেল বলি, এই সমস্ত কিছুকে নিয়েই আমরা আলোচনা করি। কেন উপস্থিত থাকা লাগে না? তার অর্থ এই নয় যে আপনি আমি বিটুইন XYZ, তা না। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের দুজনের কাছে আসছি। জনাব মেজর ইমরান সাহেব, গতকালকের ঘটনা নিয়ে একটু আপনার মতামত জানতে চাই, এবং যে ঘটনাটি ঘটেছে বিশেষ করে এনসিপি এবং বিএনপির নেতৃবৃন্দকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখানে এম্বাসির দায়বদ্ধতা আপনি কতটুকু দেখছেন, বা ইউনূস সাহেবের বা সরকারের দায়বদ্ধতা কতটুকু দেখছেন, বা আওয়ামী লীগের এরকম অ্যাগ্রেসিভ হওয়াটাকে আপনি কিভাবে দেখেন? এখানে ধন্যবাদ এনামুল হক মনির ভাই এবং আমার সহ-আলোচক মনির ইসলাম রবি ভাই এবং আব্দুল্লাহ ওয়াহিদ সাহেব এবং যারা দর্শক শ্রোতা আছেন, আসসালামু আলাইকুম। আসলে এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর এবং বিব্রতকর। এখন রাজনীতিতে ফুলের মালাও আছে, জুতার মালাও আছে, সবই আছে, আমরা জানি। হাসিনাকে জুতার মালা দিয়ে বরণ করা হচ্ছিল ওই আপনার ইসের সামনে, টিএসসির সামনে, রাজু ভাস্করদের ওখানে। তো অনেকদিন জুতা মারা হয়েছিল এবং ঝুলেও রেখেছে। তো এগুলি কোনো রাজনীতিকদের জীবনে এগুলি হয়, এটা তারা, তবে এটা তাদের অর্জন। আর কিছু আছে আমাদের যারা মানে মাথা গরম বা উগ্র জনতা, যারা বঞ্চিত বা লাঞ্ছিত, অত্যাচারিত, তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা লন্ডনে হয়েছে, মানে যেটা ইয়েতে জেফ কেনেডি এয়ারপোর্টে হয়েছে, এটার আগেও কিন্তু সুইজারল্যান্ডে হয়েছিল, আসিফ নজরুল গিয়েছিল, তারপরে আপনার এর আগে হয়েছে মাহফুজকে হিথ্রোতে, এরকম অনেক কয়েকটা ঘটনাই ঘটেছে। এখন আমরা একটা জিনিস অ্যাড্রেস করি না, সেটা হলো আপনার বাংলাদেশে বর্তমানে এম্বাসি বলেন, যেখানেই বলেন, বিগত সরকারের লোকজন বসা, এবং এই যে কারা যাবে, অ্যারাইভাল রিপোর্ট আছে, টাইমিং আছে, সবই দেখা যায় এয়ারপোর্টে, সবাই ওরিয়েন্টেড। এখন বিদেশে প্রবাসে যারা থাকে তারা তো চাকরি বাকরি করে খায়, ম্যাক্সিমাম হয়তো কিছু ব্যবসা করে, তো ব্যবসা খুবই কমই করে, আমি ম্যাক্সিমামই চাকরি করে খায় আমি যতটুকু জানি, কিন্তু আমার ফ্রেন্ডরা ওখানে আছে অনেকে। তো এই যে আপনার সময়ের একটা ব্যাপার আছে। তারপরে আমি মানে যেটা দেখলাম, যারাকে যে ভাষায় গালি দিয়েছে, এটা মানে আনএক্সপেক্টেড এবং এটা অসভ্য, ইতর ছাড়া এগুলি করার কথা না। তো আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ তো একটা, আমরা এদেরকে হায়না বলি, এদেরকে আমরা মানুষ বলি না। চেহারায় মানুষ, হাসিনা যেমন একটা চেহারায় মানুষ না, তাকে আমি হায়নাই বলি, হায়না হাসিনাই বলি আমি তাকে, আমি তখন তাকে মানুষ মনে করি না। তো এখন হায়নার যারা ভক্ত, দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো এই দেশে, এত 1400 লোক মারা গেল জুলাই আগস্ট বিপ্লবে, 20-30 হাজার আহত হলো, পঙ্গু হলো, এখন অনেকে কাতরাচ্ছে বেডে, এবং তারপরও কোনো অনুশোচনা নাই হাসিনার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মানুষ কোনো অনুতপ্ত হয় নাই, আমরা শুনি নেই। ঘরোয়াভাবে হতে পারে, বাট আমি মিডিয়াতে শুনি নেই, পাবলিকলি শুনি নেই। তো এখন এই যারা আওয়ামী লীগকে, এরপরও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণে আপত্তি করে, যে যাই বলুক, তারপরে জাতীয় পার্টি বা 14 দলের রাজনীতিতে তার নিষিদ্ধকরণে আপত্তি করে বা সফট ভয়েস দেখায়, এটা হলো তাদের প্রতিদান। যেমন কুকুর তেমন মুকুর। আওয়ামী লীগ হলো একটা পাগলা কুকুর, কুত্তা, সোশ্যালি কথা, রাস্তার কুকুর যেভাবে হয়, ওরা ক্ষমতা হারিয়ে, ওরা 15-16 বছর ছিল, ওরা ভাবছে পার্মানেন্ট হয়ে গেছে, ওটা ওর আপার বাপের দেশ, ভারত ওদেরকে লিজ দিয়েছে, ওরা লুটিপুটে খাবে, ওই রাজাকার বানাবে কেউরে, কেউরে বলবে আলবদর, কেউরে আলশামস, এই সমস্ত বলে পুরানো কাসন্দি ঘেটে এগুলি এক করে সুরসুরি দিয়ে এইভাবে থাকবে। এবং ভারত ওদের হলো বাপ, ভারতকে প্রভু মেনে বা ভারতের কৃতদাসী হয়ে আছি না, এইটা মানে মানে করেছে, ওদের মানে দলের লোকজনকে বুঝিয়েছে ইন্ডিয়া আমার পাশে আছে। এবং আপনি জানেন আমেরিকার অ্যাম্বাসেডারকে, একাধিক অ্যাম্বাসেডারকে হেয় প্রতিপন্ন করেছে। তারপর আপনি জানেন এই বদিউল আলম মজুমদারের বাসায় দাওয়াত
খেতে গিয়েছিল অ্যাম্বাসেডর একজন, তা ওনার ডিনারে ওনার বাসায় হামলা করেছে এবং ওনার গাড়িতে হামলা করেছে, এবং এই মামলায় বদিউল আলম মজুমদারের শালাকে আবার আসামি করেছে, যে ওখানে আপ্যায়ন করেছে তাকে, অ্যাম্বাসেডরকে। এখন এই হলো আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগের বেলায় আপনি যদি কথা বলেন নম, আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ মানে শুদ্ধ কথা বললে, সুন্দরভাবে কথা বললে মানে আমার সাথে ভালো আচরণ করবে বা আমাকে সাপোর্ট দিবে, আমাকে ভোট দিবে, ভালো হয়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার। এইটা কখনই হবে না। সরেন, কুকুরের লেজ সোজা হয় না, একটা জিনিস মনে রাখবেন, কুকুরের লেজ কেটে দিতে হয়, আর একটা সাপ সোজা হয় না। সাপ, সরীসৃপ, রেপটাইল, এগুলো দেখবেন সবসময় বাঁকায় চলে। সাপ যদি মারা যায়, লেজটা যতক্ষণ নড়বে, জীবিত জীবনটা না যায় ততক্ষণ ওই বাঁকাই থাকে। যখন একেবারে মরে যায় পুরাপুরি, তখন সোজা হয়। এখন আপনি এই যে থিওরি, এইটা যদি আপনি ভুলে যান, এটার বাইরে যান, তা আপনাকে এখন আপনি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবে। আপনি বলেন জামাতের হলো একটা ডিসিপ্লিন পার্টি, জামাত অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড, হাইলি সিস্টেমে চলে। দে হ্যাভ রেসপেক্ট ফর দ্য লিডার। তারা কখনো তাদের লিডারকে জুতাও মারে নাই, চেয়ারও মারে নাই। বাট অন্যান্য দলগুলিতে নিজেদের লিডাররাই নিজেদের দলের লোকজনের জুতাও খেয়েছে, ওই চেয়ারও ছুড়ে মেরেছে, আমরা দেখেছি। হ্যাঁ, অনেক কিছুই দেখেছি। সুতরাং এখন এখানে যদি আমাদের মনকষ্ট থাকে যে আমরা কেন মির্জা ফখরুলকে রাজাকার বললো, বা ওই যে ওর নাম কি না, ওই ছেলেটার নাম যে বাচ্চা ছেলেটা লম্বা করে, ওই যে এনসিপি আখতার হোসেন। আখতার হোসেন শোনেন, আখতার হোসেনকে ডিম মারছে। আখতার হোসেন বলছে এই ডিম মারাটারা আমি হাসিনার অস্ত্র গোলা বারুদকে ভয় করে নেই, তো ডিম মারলে আর কি হবে। এই যে বোল্ড মানে সে সাহসী একটা ছাত্র মানে নেতা। আমি তো এই ধরনের নেতাই আমরা চাই। রাজনীতি করতে হলো তো এইরকম লাগবে। তো বুকের পাটা আছে এ বেটার, ও তো বোধহয় ওই যে সদস্য সচিব, তো হি ইজ রাইট ম্যান। তবে যে ভাষাগুলি ব্যবহার করেছে, আমার জীবনে আওয়ামী লীগ ছাড়া এত খারাপ ভাষা, হাসিনার মুখ ছাড়া আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি কারো মুখে এত নোংরা ভাষা আমি জীবনে শুনি নেই। হাসিনাও গেছে, কিন্তু হাসিনাকে কি বলছে স্বৈরাচার, হাসিনাকে বলেছে খুনি, কিন্তু যে ভাষায় কথা বলেছে এই যে ডাক্তার তাসনিম জারাও তো একটা অন্যরকম মেয়ে, অসম্ভব একটা ভালো মেয়ে, ভালো ডাক্তার, ব্রিলিয়েন্ট একটা মেয়ে। এই মেয়েটাকে আমার তো অনেক বোনের মতো, ওদের যারা ওই বয়সীও আছে অনেকে, আমার তো মেয়ের বয়সী এই দ্বারা। তা এখন আমি কেন একটা রাষ্ট্রীয় সফরে যাচ্ছে এইরকম নোংরা, এটা আওয়ামী লীগ ছাড়া কেউ পারে কিনা আমার সন্দেহ আছে। আমি তো বললাম যে বিএনপিও প্রতিবাদ করছে। মালিক সাহেবকে আমি লন্ডনে দেখেছি, তারপরে মালিক সাহেবকে ওই যে ডিজিএসএসএফ ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, তাকে দিয়ে হাসিনা টেলিফোন করিয়েছিল, যে চায়ের দাওয়াত দিয়েছিল, কফির দাওয়াত দিয়েছিল, তো মালিক সাহেব যায়নি, হাসিনার ট্রাপে পা দেয়নি। তা হাসিনা কোনো মানুষ না ভাই, এটা আমাদেরকে মনে রেখে, কারণ হাসিনার মধ্যে অনুতাপ নেই। আপনি দেখছেন হাসিনার উকিল গতকাল না পরশু কোর্টে কি বলেছে, সে বলেছে ওই 1400 লোক মারা গেছে, এটা নাকি এরাই করছে, যারা আন্দোলন করছে এরাই নাকি মারছে, এটা বলেছে। এখন এর সাথে আপনার কিসের কম্প্রোমাইজ, এর সাথে আছে কিসের নমনীয়তা? এর মাথায় মানে বলে না যেমন কুকুর তেমন মুগুর, মুগুর শুধু গায়ে মারলে হবে না, মাথায় মারতে হবে। আওয়ামী লীগের রাজনীতি এই দেশে করতে দেয়া যাবে না। আওয়ামী লীগের রাজনীতি এই দেশে করতে দেন, 15ই আগস্টে যে বিপ্লব হয়েছে, যে ভারতের মানে 22 সালের পরে যে ভারতের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছিল, ভারতের কলোনি বা প্রাদেশিক রাজ্য না হওয়ার থেকে মুক্ত হয়েছিল, সেই বীররা যারা জীবিত আছে তারাও এখন এই দেশে আসতে পারেনি, এখনো তারা গোপনে আসে, গোপনে যায়। তাদের যেমন ধরেন সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে সে ছিল যুদ্ধের সময় পাকিস্তানি, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয় মিথ্যা মামলা দিয়ে। এই যে জেলাসুন সাইদি সাহেব, সে ছিল যশোরে যুদ্ধের সময় স্টুডেন্ট, শশিনার, তাকে বানানো হয় রাজাকার, তাকে বলে দেলু রাজাকার। হিন্দুরা বলতেছে যে হিন্দুর ভাই মারা গেছে, সে বলছে যে না সাইদি সাহেব ছিল না, আমি দেখিনি। এখন এই হলো আওয়ামী লীগের রাজনীতি।
ভারতের প্রেসক্রিপশনে করে 2500 কোটি টাকা দিয়েছে। আপনি মনে করছেন এই 2500 কোটি টাকা শুধু কি বাংলাদেশে দিয়েছে? এই 2500 কোটি টাকা আপনার ওই আমেরিকাতেও দিয়েছে, ইংল্যান্ডেও দিয়েছে, যে এই টাকা খাও, কাজ করো। এখন ওরা তো এগুলি করে এইসব করে, কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে, যে ডিজিএফআই কাভারে থাকে, এনএসআই কাভারে থাকে। যেমন তারেক সিদ্দিকীর তারেক রহমান সাহেব যখন ইংল্যান্ডে, তারেক রহমান তো এখন ইংল্যান্ডে, তখন এনএসআই থেকে ওখানে কাভারে পোস্টিং এ ছিল তারেক রহমানের মুভমেন্ট দেখাশোনার জন্য। কোথায় যায় তারেক রহমান, কার সাথে বসে, কারা ওখানে আসে ইত্যাদি। এছাড়া ডিজিএফআই তো ছিলই কাভারে। এখন এই যে গোয়েন্দা সংস্থা, হাসিনার আত্মীয় স্বজন, হাসিনা আমার লোকজন, এই ডিপ্লোম্যাট, এই অ্যাম্বাসেডার, এগুলি তো ম্যাক্সিমাম হইলো ওই সময়ের লোক। এই তৌহিদ উপদেষ্টা, ও তো হাসিনার লোক। আপনি জসিম ছিল একটা হাসিনার লোক। এখন 1200 টন ইলিশ যাবে, ওরা গাইড করবে, ওরা মানে খালি রাজনীতিবিদদের জেলে যাবে, রাজনীতিবিদদের হ্যান্ডকাপ লাগে, আমাদের হ্যান্ডকাপ লাগতেছে না কেন? আর এইগুলি কেন আসবে? ওই হাসিনার 15-16 বছরে যারা চাকরি করলো, যারা সচিব হলো, যারা কাউন্সিলর হলো, যারা অ্যাম্বাসেডার হলো, ওরা কি করে উপদেষ্টা হয়? কোন ইটা আমাকে বলেন। এখন আপনি যদি সসের মধ্যে ভূত থাকে, আপনি চুপ্পুকে রেখে আপনি কি করে বলেন এই যে চুপুর মতো একটা বিষ বৃক্ষ, আপনি যত কথাই বলেন, এই ধরনের লোক যদি আপনার থাকে, আপনি কখনোই শান্তি পাবেন না। আপনাকে আওয়ামী লীগের সাথে মানে আপনাকে শক্ত হাতে ধরতে হবে। আর যেটা আমি বলবো, এয়ারপোর্টে যে ঘটনাটা, ওই যে ডিম ছড়া, এইটা এত নোংরা কাজ। এই আওয়ামী লীগের ইতররাই পারে, ওটার নাম মিজান চৌধুরী, ওকে অ্যারেস্ট করছিল, পরে ছেড়ে দিয়েছে। এখন ওরা এগুলি করে ওরা মনে করে যে ক্রেডিট। গোপালগঞ্জটা ঠিক করতে পারলো না, গোপালগঞ্জে গিয়ে আমাদের অফিসার 4 জন আহত হলো, সৈনিক মারা গেল, কত কিছু হলো গোপালগঞ্জে। তারপর ওই যে আমাদের এনসিপি ছেলেরা মার খেলো। আপনি গোপালগঞ্জে আপনি ঠিক করতে পারেন নাই, আপনি অ্যাম্বাসি গুলো ঠিক করতে পারেন নাই। কারণটা কি? আগের লোক রয়ে গেছে, সমস্ত বেঈমান মোনাফেক গাদ্দার গুলি বসে আছে। এখন এইগুলির যদি আপনি দ্রুত না করেন, বের না করেন, আমাদের যারাই যাবে, যেখানেই যাবে, এইরকম হিউমিলেট হবে এবং লাঞ্ছিত হবে, হ্যারাসমেন্ট হবে। ডক্টর ইউনূসের সাথে তাদের উচিত ছিল যাওয়া। হ্যাঁ, এটা ভুল হতে পারে। অনেক সময় হয় কি, জামাতের নেতারা হয় কি, ওদের কর্মী টর্মীরা আগে অ্যালার্ট হয়ে যায়, জানায় দেয়, ওদের ডাইরেক্ট নিজস্ব যোগাযোগ থাকে। আমাদের মধ্যে আবার হয় কি, এনসিপি তো নতুন, হয়তো ওই যে ছেলেটা নতুন যে গেছে আক্তার, সে হয়তো এমন আছে আমেরিকাতে ফার্স্ট টাইম গেছে, মেবি হি ইজ নট ওরিয়েন্টেড। বা তাসনিম দ্বারা কিন্তু শি ইজ ওয়েল ওরিয়েন্টেড, সে তো ছিলই বাইরে দীর্ঘদিন। তো এখন এখানে একটা গ্যাপ হয়েছে, হয়তো রং টার্মিনালে গেছে, অনেক সময় অ্যারাইভালের মধ্যেও ক্লিয়ারেন্স দেয় নাই, আর টার্মিনালে হয়তো নামতে হয়েছে। দেয়ার ইজ সামথিং রং, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা গ্যাপ একটা আছে ইনফরমেশনের। আর এমবাসি সব মনে করি এমবাসি শুড বি হ্যান্ডেল টাফলি, সিরিয়াসলি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কয়েকজন দর্শকের সাথে প্রশ্নগুলো নিয়ে আবার যাচ্ছি। জহুরুল ইসলাম, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। আমার কুনির ভাই শোনা যাচ্ছে? আমি প্রথমে মেজর ইমরান স্যারের একটা কথা আমি কোট করে প্রশ্ন করতেছি, যে মেজর ইমরান স্যার বলেছেন যে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই, যে তাদের সাথে কিসের নমিনেট। কিন্তু স্যার, আমরা মির্জা ফখরুল কে অনেক আগে থেকেই দেখেছি, অনেক আগে থেকে আমরা অনেকেই বলেছি যখন, যে মির্জা ফখরুল সাহেব ভারতের প্রেসক্রিপশনে কথা বলে, ভারতে যেভাবে আওয়ামী লীগকে বাঁচাতে চায় সেই প্রেসক্রিপশনে মির্জা ফখরুল সাহেব কথা বলে। যখন আমরা এই কথাগুলো বলতাম, তখন আমাদেরকে মানে নানান অপবাদ দিত, বট আইডি, এই আইডি, রবি ভাইয়ের মতো অনেকই নেতা, হয়তো রবি ভাই না, অনেক নেতা। না না না, আপনি শুনেন মির্জা ফখরুলকে রাজাকার বলতে ওর কলার ধরে টানছে, ওর হাত ধরে টানছে, অন্য কেউ টানে নাই। তাহলে ইন্ডিয়ানের দালাল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ মির্জা ফখরুলকে রাজাকার করব, গলা ধাক্কা দিব, আর মির্জা ফখরুল ভারতের দালাল হইব। আপনি কি ভাই,
মির্জা ফখরুল আওয়ামী লীগ এই সমস্ত না এই সমস্ত লাগায়া এইটাই বস নয়, এটাই বরকাফ। মির্জা ফখরুলের বাবাকে ডিস্ট্রিক্ট রাজাকার না? এক মিনিট, মির্জা ফখরুলের বাবাকে আপনি আমাকে শুনেন নাই তো? আপনি এখানে আসছেন, আমি যে বক্তব্য রাখছি আপনি শুনেন নাই, শুনলে আপনি কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, মন্তব্য দিতে গেলে আমার বক্তব্য শুনবেন তাইলে আর আপনি এই কথা বলতেনই না। কথা শোনার মন মানসিকতা তৈরি করেন, বাংলাদেশের জনগণের মন মানসিকতা রাখেন, হুট করে ঢুকবেন না চ্যানেলে। আমি বলছি যে চোখা রাজাকারের পোলা ফখরুল, আমি এটা আমার বক্তব্যে বলছি, আপনি আবার আইসা এনে রিপিট করতেছেন, আপনি তো কিছুই শুনেন না, হুট করে আইসা আবল তাবল পেট লাগাই যায় তারপরে ভাগেন। মির্জা ফখরুলকে আওয়ামী লীগ আসন দিয়ে সংসদে টানছে, আর সালাউদ্দিন কাদেরের মতো, যার বাবা বিশ্ববিদ্যালয়ের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো স্থান তারা তৈরি করেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো স্থান তৈরি করছে, তাকে ফাঁসি দিয়ে রাজাকার বলে ফাঁসি দিয়েছে, আর মির্জা ফখরুলকে ছেড়ে দিয়েছে। এইটাই বুঝতে হবে আওয়ামী লীগের রাজনীতি। নিজামীকে ফাঁসি দিল, মুজাহিদকে ফাঁসি দিল, আপনার মাওলানা সাইদি সাহেবের মতো লোকরে মৃত্যুবরণ করতে হলো। এই ওই শফিকারে তাহেররা কেমনে, গোলাম পারোয়াররা বেঁচে রইলো কেমনে, ওকে ফাঁসি হলো। আপনি শফিক জানেন? শফিক শহীদ, ডক্টর শফিকুল ইসলাম শহীদ পরিবারের সন্তান। শফিকুল ইসলাম বলেছেন আমাকে রাজাকারের পোলা, ফজলুল কাদের চৌধুরীর পোলা, অসুবিধা কি? আপনার কি কার পরিবার কোরআনে নিয়ে আসছেন? কারে কোথায় হলো চৌকি আর কোথায় হলো চৌকির তলা? এই সমস্ত দান্দাবাজি ভাব বন্ধ করেন, অন্য কথা বলেন। আরে ফাঁসি হলো তো ফখরুলের হবে, ওর বাপ চোখা মিয়া রাজাকার ছিল, ও রাজাকারের পোলা। ফজলুল কাদের চৌধুরীর পোলা সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ফাঁসি হয়েছে, ফখরুলের ফাঁসি হলো। আপনি মুক্তিযুদ্ধ পরিবার, আপনার ফাঁসি হবে না, আপনি এখন মহামানব হবেন। এগুলি দান্দাবাজি ছাড়েন, ওই দান্দাবাজি আপনার সমস্ত শোনার জন্য আমরা সময় ব্যয় করি না, না আমাদের প্রয়োজন নেই। তো আপনি তো আমার বক্তব্যই শুনেন নাই, আমি যে বক্তব্যটা রাখছি তারপরে আপনি কোনো প্রশ্নই করার সুযোগ নেই এখানে। আমার বক্তব্য যদি শুনতেন, আমি তো ইউনিভার্সিটি করার কথা বলছি। এখানে থাক দিয়ে ঢুকেন, সমস্ত অভ্যাস পরিহার করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন, তাইলে দেখবেন কে কি বলছে, তাহলে আপনি বুঝতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন, আপনাকে আরো মনমুগ্ধ করা লাগবে না। আপনি একমাত্র আলোচক যিনি দর্শকের মাঝে কথা বলেন। আপনার দর্শকের যদি কথা বলতে চান, আমি দর্শকের কথা বলি না, আমি বটের বিরুদ্ধে বলি, দর্শকের বিরুদ্ধে বলি না। আপনি একজন ক্লাস ওয়ান বট, আপনি এবং এই বটগিরি করেন, আপনার প্রত্যেক জায়গায় এই বটগিরি করেন। আপনি যেখানে বসে রয়েছেন, আপনার গ্রাম্য ডাক্তার, আপনি গ্রাম্য ডাক্তার, আপনার ফার্মেসি বই রয়েছেন না গ্রাম্য ডাক্তার, আপনি গ্রামে ডাক্তারি করেন, তো এই ডাক্তারির লাইসেন্স আপনার কে দিচ্ছে? এই ডাক্তারের সিস্টেম তৈরি করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, গ্রাম্য ডাক্তার বানাইছে দেশে। এই জন্য আমাকে পূজা করতে হবে ওনাকে, মানে শহীদ লাগবে না, সম্মান করা লাগবে। সম্মান করার পূজা করা এক না। আপনি তো মাইগ্রেটেড মুসলমান, আপনি পূজা করে এনেছেন। আপনি হয়তো মাইগ্রেটেড মুসলমান, আপনি মাইগ্রেটেড মুসলমান, আমি মুসলমান। আপনি পূজা করা চিন্তা ভাবনা করে কথা বলবেন, আপনি পূজা কষ্ট করবেন, কষ্ট না করে আপনার ওই সালাউদ্দিন কাদের চৌধুরী প্রয়োজনে জীবন প্রস্তুত হয়েছে। আপনার মত মনিরুল ইসলাম না, আরে আমাদের সামনে দেওয়ার কত শিবির পলায় গেছে, এগুলি আমরা দেখছি, এইগুলি পেশাল বাইরেন না।
এগুলো অভিজ্ঞতা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনি অত ভয় পান কেন মনির ভাই? আপনি একজন সঞ্চালক, আমার সময়টা নির্ধারিত করা, সময় শেষ করতে হবে। আচ্ছা, আমরা তো 2 মিনিটে শেষ করবো। আপনি কিসের ভয় পান? স্বাধীন বাংলাদেশে ভয় পাওয়ার জায়গা নেই। আমরা ভয় পাইলে তো আওয়ামী লীগের সময় ভয় পায় না। এই 17 বছরে সাহসী লোকগুলো দেখি নাই। রবি ভাই, এই সাহসী লোকগুলেন কারণে আপনারা আজকাল রাজনীতি করতেছেন। আপনাদের কোনো সাহস ছিল না, বালু ট্রাক সরাতে পারেননি আপনারা। এই কথাগুলো বলে লাভ নাই। আজকে আপনি গোয়েন্দার তকমা দিলেন। ছাত্র শিবির কি ওখানে গোয়েন্দার তকমা নিয়ে কাজ করছিল? ছাত্র শিবির আপনাদের ইজ্জত রক্ষা করলো, তাদেরকে ধন্যবাদ দিলেন না, বরং কিসের ইজ্জত রক্ষা করছে? আমার বাবারে 10 জোতা আমি পলায়া বাড়ি যাইছি, আক্তারের ডিম মারে। আরে ভাই, আপনাদের ওখানে লোক ছিল না, একটা লোক ছিল না আপনার। বন্ধ করেন। আরে আপনি চিৎকার করলে কি সত্য মিথ্যে হয়ে যাবে? সত্য তাহলে আমার গায়ে ডিম পড়লো কেন? জবাব দেন। আপনি আমার রক্ষা করছেন, আমার গায়ে ডিম পড়লো কেন? এটার জবাব দেন। আরে ওখানে কি আমরা গোয়েন্দার কাজ করব? ওখানে যে রক্ষা করছে, এটাই তো বাংলাদেশের জন্য সম্মান, আপনাদের জন্য সম্মান, সবার জন্য সম্মান। এখানে বসবেন না। মনির ভাই, আমাকে প্রশ্ন করতে দেন। মনির ভাই, আমি প্রশ্ন করি। মহিলাকে যে ভাষায় গালি দিচ্ছে, যে ভাষায় গালি দিচ্ছে, এই অকথ্য ভাষায় আমরা কোনোদিন জীবনে শুনিনি। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন শেষ করি। মনির ভাই, যেহেতু আমাদের একজন অতিথি আসছে, অতিথিকে আমি সম্মান জানাই। আল্লাহ রাসূল বলছিলেন, আমার কাছে 2টা নাম খুব প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। তা আব্দুল্লাহ ভাইকে আমি জিজ্ঞেস করব, আব্দুল্লাহ ভাই, আপনারা ওই জাস্টিসের বিষয় করেন, ন্যায় বিচার গুলেন আপনারা সাধারণ মানুষের করবেন, এটা ঠিক আছে, কিন্তু কোন রাজনীতি দলের, আমি আপনাকে উপদেশ দিচ্ছি ভাইয়া, কোন রাজনীতি দলের স্বেচ্ছায় কোনো উপকার করতে যাবেন না, কারণ রাজনীতিবিদরা কখনোই মানুষ হতে পারে না। এদের সম্মান, আধিপত্য আর ক্ষমতা নিয়ে এরা খুব ব্যস্ত থাকে, এরা মানবিকতা বলতে কিছুই বোঝে না। আজকে বাংলাদেশের সম্মান রক্ষা করলো, একটা বিরোধী দলের সম্মান রক্ষা করলো। এরা কারা ছিল? আমরা শিবির আছি স্যার। আপনারা মানে সম্মান সূচক ভাষায় কথা বললেন, অকথ্য ভাষা গালাগালিতে ছাড় বলে কথা বললেন। এরপরেও দেখবেন যে আপনাদের তকমাতে আছে, এত উপকার করার পরেও আপনাদের তকমা দিচ্ছে। এটাই বোঝা যায় যে রাজনীতিবিদদের আসলে কোনো ধর্ম নাই, এরা আসলে ক্ষমতাটাকে বড় মনে করে। কাজেই আমরা আজকে যারা জামাতে ইসলামকে পছন্দ করতেছি, ভাই আপনারা এগিয়ে যান, নতুবা এদের খবরে পড়লে আপনাদের নানা রকম তকমা দেওয়া হবে, ট্যাগ দেওয়া হবে। ট্যাগ থেকে আপনারা নিজেকে রক্ষা করুন, নতুবা অচিরেই বিএনপি ভেনিস্ট হচ্ছে, অচিরেই বিএনপি ভেনিস্ট হচ্ছে। টুকরা টুকরা হয়ে যাক, আপনার উপকার, আপনার ক্ষমতায় আসবেন, তখন আপনারা আমাকে পাড়াইন, কিলেন, লাইতেন, এই সমস্ত ইচ্ছা কাহিনী নিয়ে আসবেন না। কামরুল হাসান সাহেব বলেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় উপস্থাপক, অনেকদিন পরে মানে আমার এই জীবনে প্রথম আপনার অনুষ্ঠানে আমি সুযোগ পাইছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে একজন বিএনপির কর্মী, আমি সঠিক পরিচয় দিয়ে কথা বলি, আমি লুকোচুরি করি না, বিএনপির কর্মী সেই 92 সাল থেকে। আমার একজন প্রিয় নেতা আছেন, উনি আজকে মনে হয় একটু খুব রেগে গেছেন, ওরা বিভিন্ন লোকের উল্টা পাল্টা আমার বাবারে হলো 4 জোতা দিছে, আমি কোন রকম পলায় পাইতেছি। এরকম যখন এরকম অবস্থা হবে, তখন তো রাগ হতেই হবে। জি লিডার, আপনার সাথে আমি আরো কয়েকটা টক শোতে আমি অংশ নিয়েছিলাম, সুযোগ পাইছি, কিন্তু যে কথাটা বলতে চাইছিলাম আমি, যেমন আপনার নিউ ইয়র্কের ঘটনাটা নিয়ে,
সেখানে আমাদের যে ব্যর্থতা ছিল না সেটা আমরা কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর 2 নম্বর হলো ওখানে ওই যে ডিম মারছে একজনে, আরেকজনে যে স্যার আসি বকুল স্যার আপনার সাথে আসি, এরা দোনোটাই একই দলের লোক। আপনারা ওদের আইডি চেক করে দেখেন, দোনোটা একই দলের লোক। একজনে মারছে, আরেকজনে প্রতিহত করছে, কিছুটা সেভ করতে চাইছিল। এটা ওনাদের একটা কারসাজি ছিল। আর আমাদের দলের হাইকমান্ডের ওখানে যারা ছিল স্যার, আমার শ্রদ্ধেয় নেতা আপনাকে বলছি মনি ভাইকে, সেখানে ব্যর্থতা ছিল। এটা আপনারা যারা সিনিয়র নেতা তারা আমাকে তো রাষ্ট্রদূত বলছে যে আপনি এই টার্মিনালে প্লেন আসবে, আপনারা এখানে থাকেন। আমরা তো ওইখানেই ছিলাম, এনসিপির লোকও ছিল ওখানে, আমাদের লোকও ছিল, জামাতের লোকও ছিল, সবাই ছিল। কিন্তু 4 নম্বর টার্মিনালে কিভাবে আসলো? জি লিডার, আমি সেটাই বলছি। কিন্তু না 8 নম্বর টার্মিনাল দিয়ে ইউনুস সাহেব কিন্তু ওই কথা আমার, উনি কিন্তু ওই কথা আমিও বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনুস 4 নম্বর টার্মিনাল আসছে কেন? না, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একজন সজ্জন ব্যক্তি, আমি জানি, আমি ওনাকে স্যালিউট করি। তবে উনি আরেকজন সজ্জন ব্যক্তি নিরাপত্তা না দিতে পারলে কেন সবসঙ্গী করলেন, আমি এটাই জানতে চাই। এটা তো ওনার না, এটা তো এটা তো ইউনুস স্যার করবে না। এই ঘটনার জন্য আমি আমার দলের যারা ব্যর্থতা দেয় তারা নিতে হবে, এটা আমি অন্যকে বলবো না। ওরা তো চাইবেই আমাদেরকে যে কোনো মূল্যে ওরা আমাদেরকে এটা রাজনীতি করি, আমাদেরকে ডিম মারবে, গালি দিবে, এটা সহ্য করতে হবে, এটাই রাজনীতি। আমরা কেউ ব্যর্থতা দিতে চাই না। আনমিউট করেন, মিউট আছেন, ভাই আনমিউট করতে হবে। আপনার মাইকটা মিউট আছে, শুনতে পাচ্ছেন আপনাকে? আনমিউট করেন, আনমিউট। জাহাঙ্গীর সাহেব বলেন, জাহাঙ্গীর সাহেব। ভাই মনির ভাই, আপনি সহকারে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রবি ভাইকে বলি, শুনে না, সুরায় মানে না ধর্মের কাহিনী, সুরায় ধর্মের কাহিনী মানে না, শুনে না। এখন বিএনপির ভিতরে যারাই আওয়ামী লীগ প্রেমিক, আওয়ামী লীগ প্রেম আছে, এরা কিন্তু আওয়ামী লীগ কখনো এই প্রেম বুঝে না, এরা কখনো ধর্মের কাহিনী শুনবে না। আর এখানে আমার নিজস্ব একটা লোক আমেরিকাতে আছে, আমি কালকে রাত্রে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আসলে বিষয়টা কি হয়েছে? তো উনি আমাকে বলছে যে বাস্তবতা হয়েছে এখানে যে 25,000 কোটি টাকা ইন্ডিয়া লেনদেন হয়েছে হাসিনার লগে, এই একটা অংশ পাইছে আমেরিকার বিএনপির সভাপতি সেক্রেটারি। ওদেরকে বলছে টার্মিনাল দিয়ে, কোন সোর্স থেকে জানছেন যে বিএনপির সভাপতি সেক্রেটারি পাইছে টাকা? আচ্ছা আমি বলতেছি ভাই, এই কথাটা আমাকে আমেরিকা থেকে আমি একজনের জিজ্ঞাসা করলাম যে গতকালকে যে গন্ডগোলটা হয়েছিল আসলে বিএনপি ওইখানে ছিল না কেন? তখন সে আমাকে বলছে, আমি ওনার কথাটা নকল করতেছি, ও আমাকে বলছে এই কথা যে এইখানে বিএনপির সভাপতি সেক্রেটারি ওদেরকে বলছে টার্মিনাল 8 নম্বরে 1 কিলোমিটার দূরে থাকার জন্য। তো ওরা বাইরে 4 নম্বর দিয়ে ওরা 8 নম্বরে গেল কেন? আবার বলছে 1 কিলোমিটার দূরে থাকার জন্য। এখানে তো মূল কাহিনীর গন্ডগোলটা হলো এখানে। তো উনি বলছে এই কথাটা যে আমাদের সন্দেহ হইতেছে। জাহাঙ্গীর ভাই শুনেন, আমার এক আত্মীয় থাকে নিউ ইয়র্কে, শুনেন আমার এক আত্মীয় থাকে নিউ ইয়র্কে, সে আমাকে রিং করে কইলো যে 2,500 কোটি টাকা যে পাইছে এই টাকা জামাতের লোকজনের নিউ ইয়র্কে দিছে, যার কারণে জামাতের লোকজন ফখরুল রে আর আক্তার রে দিক দিয়ে ডিম মারাইছে আর জুতা মারাইছে। আমার আত্মীয় কইছে, আপনার আত্মীয় কইছেন, আপনারা আমার আত্মীয় কইছে। মিয়া দোজকে যাবেন, দোজকে। মিয়া বয়স হয়েছে, একটু লেখাম নিয়ে। আচ্ছা
আচ্ছা ভাই শুনেন, আমি তো আমি এটা আমরা হাতেন না, আমি তো জান্নাত আমার আত্মীয় যদি এরকম কথা কয় তাও আমি বলবো না। মনির ভাই আমার আত্মীয় যদি এরকম কথা কয় তাও আমি বলবো। এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো ভিত্তি নাই। এরকম ভিত্তিহীন কথাটা আপনি মুরব্বী মানুষ এরকম একটা বলেন লজ্জা শরম আপনাদের নম্বর গেটে দেখতে পাবেন সে এটা দেখেন না, খবর পত্রিকা পড়েন না? 8 নম্বর গেটে আমাদের রাষ্ট্রদূতরা বলছে যে 8 নম্বর গেট দিয়ে পাস হবে এবং প্রধান উপদেষ্টা 8 নম্বর গেট দিয়ে পাস হয়েছে। সেজন্য এখানে টার্মিনালে ছিল, সেখানে এনসিপি ছেলেরাও ছিল, আমাদের লোকেরাও ছিল, আমাদের লোকেরাও। উনি বলতেছে ওনারা জানতে পারছে বিমানটা নামে আপনি ভিডিওটা দেখেন না? কথা শুনেন না, আপনি কথা না ওনারা জানে বিমানটা 5 নম্বর গেট দিয়ে লোক বাইরে। আপনারা লোক জানেন মিথ্যা কথা, এটা 8 নম্বর। আমাদের সাথে নিউ ইয়র্কে যিনি ছিলেন উনি আমাদের সাথে বলছেন, উনি আমাদের সাথে বলছেন, আরে ভাই উনি নিজে বলছে যে এটা এম্বাসি থেকে বলা হয়েছে যে এখান দিয়ে আপনার সময়টা একটু বড় কথাটা তো বলতে পারতেছি না। ঘটনাস্থলে যে আছে এরকম লোক আমাদের সাথে আছে, উনি আমাদের সাথে বসে আছে, উনি তো আমাদেরকে বলছেন। আমার কথাটা আপনি শুনেন, আমি মিথ্যা কথা বলি নাই, আমি যেটা বলছি এটা সত্য কথা। আমার কথাটা ছিল, উনি তাহলে ভুল বলছে। উনি বলতেছে ওনারা জানে এই ফ্লাইটটা 5 নম্বর গেট দিয়ে বাইরে লোকজন। জানে না 5 নম্বর গেট দিয়ে বাইরে নাকি 8 নম্বর গেট দিয়ে বাইরে। আপনাদের লোকজন দেখছো কেন? আপনাদের লোকজন নামে গেছে, তাতে আপনার বাবার কি? আপনি এত ছিলেন কেন? আপনারা তো পুরো কেন? আবার যার নামে যায় আমাদের লোক এটা আমাদের ব্যাপার, এটা আপনার এত দলে কেন? আপনার প্রবলেমটাকে এটা এই প্রশ্ন করেন, এটার উত্তর দিন। আমার দলে এই কারণে আজকে রিজভি বলছে যে ওরা সিনিয়ররা 5,000 ইয়ে দিব আপনার ঢাকা ইউনিভার্সিটিতে। এটা এতিমখানা বলছে, এতিমখানা বলছে। এগুলো নেতার কথা, আপনি নেতার কথা। শোনেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন ব্যক্তি কোন পার্সোনাল গ্র্যান্ট দিতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট দিলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চেয়ার আছে, যারা যায় তারা টাকা দেয়, পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি জব লয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, কি পাবলিক বিশ্ববিদ্যালয় সিস্টেম আছে? আপনি আমি আন্তরিক আমি আসলে এরকম পরিবেশের সাথে অভ্যস্ত না। আপনারা যেভাবে কথা বলতেছেন আমি এরকম না। আমাকে জাস্ট বলা হয়েছিল যে আমি এসে ঘটনাটা বলবো কি হয়েছে, এটার জন্য আমি আসছি। আসলে আমাদের এই টাইমও নাই। আমরা তো শুনছি, আপনার কথা শুনছি। হ্যাঁ, আমরা তো অ্যাপ্রিশিয়েট করছি, আপনার কথা শুনছি। হ্যাঁ, কিন্তু সেজন্য এইগুলোতে আমি আসলে অভ্যস্ত নাই, আমার একটু আনইজি ফিল হচ্ছে। না হ্যাঁ, আপনার একটু অসুবিধা হয়, এটা আমরা বুঝছি, কারণ আমরা এগুলি করে খাই তো, এই জন্য আমাদের অসুবিধা হয়। হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। অনেক মন্তব্য হয়েছে।
না এটা অবজেক্ট যুক্ত হয়েছে কিন্তু আচ্ছা বক্তব্য। হ্যাঁ আমি আসলে আমি একটা বিষয় আপনার কাছ থেকে কনফার্ম জানতে চাই যে দর্শকরাও বলেছেন, রবি ভাই বলেছেন ওনার বক্তব্যের বিষয়টা যে জামায়াত ইসলাম বা আপনারা জানতে পেরেছেন যে 4 নম্বর টার্মিনাল দিয়ে ওনারা আসবেন বের হবেন, কিন্তু বিএনপি নেতা কর্মীরা 8 নম্বর টার্মিনালে ছিলেন। আপনারা এই তথ্যটা জামাতের লোকেরাও ছিল না, ওনারা কয়েকজন ছাড়া জামাতের লোকেরাও ছিল না, জামাতের লোকেরাও উনি বলছেন জামাত ইসলাম ওইখানে ছিলেন না, জামাতি তার মানে হলো শত শত জামাতের লোক এখানে ছিল না, ওনারা হাতে গোনা 10-12 যে কয়জনই ছিল, যে কয়জনই ছিল বা একজনই ছিল সেটাই বলতেছি যে আপনারা কিভাবে নিশ্চিত করেছেন জামাতের লোকেরা কিভাবে জানলো? ওনারা জানতে পারে, জামাতের লোকেরাও টার্মিনালে ছিল, এনসিপির লোকেরা। আমি ওয়াহিদ সাহেবকে বলতে বলছি, কোরআনে বলতে দেন তারপর আপনার সময়টা। আমি শুনিনি কথার জন্য মানে যেটা আলোচনা এসেছে যে 4 নম্বর টার্মিনাল বের হবেন মির্জা ফখরুল বা এনসিপি নেতৃবৃন্দ, ওনারা এই টার্মিনাল দিয়ে আসবেন, এই তথ্যটা আপনারা কিভাবে নিশ্চিত হয়েছে এবং এটা নিশ্চিত না হতে পারার কারণ আপনি কিভাবে? বিএনপির বিষয়টা তো আমরা বলতে পারবো না, আমাদের দায়িত্বশীল আমাদের আপনাদের দায়িত্বশীলরা আপনাদেরকে তথ্য দিয়েছিল। একটা বিষয় একটু আরেকটু কনফার্ম করি যে তাহের সাহেবের উপর কোনো ধরনের আক্রমণ হয় নাই, যেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। আপনি যেন তাহের সাহেবের উপর কোনো আক্রমণ হয় নাই, মির্জা ফখরুল সাহেব বা এনসিপি নেতা কর্মী তাদের উপর আক্রমণটা বেশি হয়েছে, বিশেষ করে আক্তারের উপর। আপনারা প্রথম থেকে কি আসলে ওনাদের বিষয়টা জানতেন না, নাকি পরবর্তীতে গন্ডগোল দেখার পর আপনারা এখানে না? আমি তো আগেই বলেছি যে আমরা ওই দিকে সামনের দিকে আগাচ্ছিলাম, আগানোর পরে একটা ডেডলাইন পড়ে গেছে ইন্টারসেকশনে, আমরা 2 পার্ট হয়ে গেছিলাম। ওই 2 পার্টটা আমরা ওদের সাথে হাঁটতেছিলাম, হাঁটার সাথে সাথে আমরা উইকেটে ওদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি এবং যখন দেখছি ওরা আক্রান্ত হচ্ছে আমরা উইকেটে ছিলাম। আচ্ছা ধন্যবাদ। আমি বলেন আমার কিছু কথা আছে, আমি আসলে এই জিনিসের আসলে প্রস্তুত না এরকম তর্ক যুক্তি, আসলে তর্ক যুক্তি দিয়ে আসলে কাউকে বোঝানো যায় না, সুন্দর কথাবার্তার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায়। তো আমি শ্রদ্ধার সাথে আমরা স্কুল জীবন থেকে ডেভিড আমরা এই তর্ক বিতর্ক ক্লাস করতে করতে বড় হয়েছি, এই তর্ক বিতর্ক করা আমরা ডিবেট আমাকে উনি যেটা রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের এখানে একটু আপনি যেটা করছে এটা বলবেন, এই জন্য আসছে। আমি আসলে কোনো টক শোতে কোনোদিন যাই নাই, আজকেই প্রথম আমাকে উনি যেটা বলছে সেই জন্য আসছি। এটা আমাদের আসলে নেচারও না, আমি এটা পারি না। আর আপনাদের কথা শুনে আমি টায়ার্ড হয়ে গেছি, এটা আমার আসলে খারাপ লাগতেছে। তবে আমি শ্রদ্ধার সাথে যেহেতু আপনি আমার একদিনের বয়সে বড় হইলে আপনাকে শ্রদ্ধা করি আমি রবি ভাইকে, তবে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি রবিবার কথায়, কারণ আমরা ওইখানে গিয়ে যতটুকু হেল্প করছি ওইটার জন্য যদি অ্যাপ্রিশিয়েট করতে পারতেন আমরা খুশি হয়ে যেতাম, কিন্তু তা না করে আপনি অনেক কিছু বলে ফেলছেন, আমি অনেক কষ্ট পাইছি। আমি শ্রদ্ধার সাথে আপনাকে এটা বলছি যে আমি তর্ক আমিও আপনাকে শ্রদ্ধার সাথে সেলুট করে বললাম যে না, আক্তারের গায়ে ডিম পড়ছে, যারাকে যাতা বলে গালাগালি করছে আমরা সেটা ফিরাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমি যেটা বলতেছি, আমি যেটুকু করছি এই জন্য আমাকে কেউ অ্যাপ্রিশিয়েট করে নাই, বরঞ্চ বলতেছেন যে মিডিয়াতে আমি কেন চলে আসছি, আমি কেন ভাইরাল হয়ে গেছি, এই পত্রিকায় বলতেছে, আশাগালায় বলতেছে। এটা হচ্ছে নেরোম্যান্টিক একটা কাজ। আমরা যদি এরকম জানতাম আপনারা এরকম কথা বলবেন, আর যদি আপনি আসলে বিএনপি প্রতিনিধি হয়ে থাকেন তাহলে আমরা জীবনে এরকম একটা যাবো না। এটা হচ্ছে আমি নেক্সট টাইম আমার যাবো না, যদি এরকম কিছু হয় আমি যাবো না। আমি কারণ এটা গেছি আমরা হচ্ছে ওদের এই শোচনীয় অবস্থা দেখার পরে, এই জন্য যেতাম না, কারণ আমাদের দায়িত্বের পিছনে ছিল। আমরা দেখার পরে আমরা
চলে গেছে। যাওয়ার পরে যদি আমরা ন্যূনতম যে অ্যাপ্রিসিয়েশনটা না পাই, আপনারা আমাদেরকে ক্রিটিস করতেছেন, আমরা কিন্তু যাওয়ার দরকার ছিল না, আপনাদের বিএনপির লোক থাকার কথা ছিল, ওনারা থাকেন নাই, কিন্তু সেটা কোয়েশ্চন না করে আমরা গেছি, আমরা বা আমাদেরকে টিভি সব কিছু প্রচার করতেছে, এই জন্য আপনি বলতেছেন সব ডামাডোল বাজে হচ্ছে। আমরা নেক্সট টাইম আর যাবো না, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা যান না, এটা যাওয়াটা ঠিক হয় না। থ্যাংক ইউ। আমি চাচ্ছি বিদায় নিতে, কারণ আমি যাওয়াটা ঠিক হয় না। আমরা ওরকম জায়গায় যাইনি, আপনারা অতি উৎসাহী হয়ে যান, জ্ঞানদাম লাগে। ধন্যবাদ। বলেন দর্শকদের কিছু মন্তব্য আছে, এবং দ্বিতীয় বিষয়টা যে একটা আলোচনায় আসছে যে ডক্টর সেফলি চলে গেছেন সেখান থেকে, কিন্তু সফর সঙ্গীদেরকে তিনি বাইরে দিয়েছেন এবং তারা হেনস্থার শিকার হয়েছিলেন। সেখানে সরকার বা অ্যাম্বাসির দায়বদ্ধতা আপনি কতটুকু দেখেন? আমি আবার একটু রিপিট ভাই। এই ঘটনায় সরকার এবং অ্যাম্বাসির দায়বদ্ধতা কতটুকু দেখেন? যেহেতু ইউনুস সাহেবের সঙ্গে ওনারা গিয়েছেন, কিন্তু ইউনুস সাহেব সেফ এক্সিট নিয়েছেন, বাট তাদেরকে সেফ এক্সিট বা প্রোটেকশন দিতে ব্যর্থ হন। ধন্যবাদ আপনাকে। শুনেন, অনেক কথা তো বলতে হয়, অনেক কথা না বলেও না বলাই ভালো। শুনুন, আপনি দেখেন দুইটা বহুমুখী টার্মিনাল আছে, একটা পোর্ট, ভালো কথা, আপনার কথা শুনলাম। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ওনার সাথে আরো কিছু লোক সরকারি কর্মকর্তারা যারা আছেন, তারা সবাই একটা 8 নম্বর টার্মিনালটা পার হয়ে গেলেন। 8 নম্বর টার্মিনাল আর 4 নম্বর টার্মিনাল খুব একটা বিশেষ দূরত্ব মেনটেন করে না, পাশাপাশি সব। এরকম তো লম্বা লম্বা গেট থাকে, আপনারা বিমানবন্দর ইউজ করেন, আমি করি না, অ্যাক্সেস তো দেখেনি। এটার মধ্যে নাম্বার লাগানো থাকে 1 2 3 4 5 6 7। 8 নম্বর দিয়ে ওনারা প্যাসেজ দিয়ে ওনারা প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার সাথে সরকারি কর্মকর্তা যারা ছিল তাদেরকে এম্বাসি নিয়ে গেল। তো 4th টার্মিনাল দিয়ে এই ফখরুল সাহেবরে, আক্তার সাহেবরে, যারাকে নিয়ে আসবে, কেন নিয়ে আসবে এই প্রশ্নটা করলেই তো আপনি বুঝতে পারবেন। ইউনুস সাহেব 8 নম্বর একই টার্মিনালে ছিলেন, 8 নম্বরে যান, একই টার্মিনালে ওনারাও ছিলেন। আপনি যে ফুটেজ গুলো দেখেন, ওরা যখন বিমান থেকে ল্যান্ড করেছেন তখন একই সাথে একই টার্মিনাল ওনারা ছিলেন। এই 4 নম্বর টার্মিনাল দিয়ে গেছে ইউনুস সাহেব? জি জি, 4 নম্বর টার্মিনাল দিয়ে গেছে। তাই কারণ দুইটা টার্মিনাল তো আলাদা আলাদা, তো যখন বিমান ল্যান্ড করবে আলাদা আলাদা বাদ দেন, ওটা তো আলাদাটা তো শেষ হয়ে গেল। আপনি বলতেছেন 4 নম্বর, একটার মধ্যে তো এসে পড়ছে, আলাদাটার মধ্যে যাওয়ার দরকার। 4 নম্বর টার্মিনাল দিয়ে ইউনুস সাহেব ভিআইপি প্রটোকল নিয়ে উনি ভেতর থেকে চলে গেছেন, বাট ফখরুল সাহেবদেরকে বাহির দিয়ে এক্সিট দিয়েছেন, যেখানে সাধারণরা এক্সিট নেন। এই জন্যই মনির ভাই বললাম, দেখেন কথা কিন্তু আপনি মুখ দিয়ে বের করলেন না, আপনিই বললেন যে উনি ভিআইপি প্রটোকল নিয়ে ওইটার ভিতর দিয়ে চলে গেছে, 4 নম্বর গেট দিয়ে যায় না, ওনাদেরকে বাইরে নিয়ে আসছে 4 নম্বর গেটে। তো ওনারা ভিতর দিয়ে দিতে যাবে, আমি প্রশ্নটা এখানে করছি। 4 নম্বর 8 নম্বরের কোনো বিষয় না। বিষয়টা হলো, যদি প্রটোকল আপনি ইন্ডিয়ার সাইড দিয়ে আপনি চলে যান ভিতর দিয়ে, তাহলে ওনারাও ভিতর দিয়ে যাবে। এই কর্মকর্তারা কেন ওনাদেরকে বাইরে নিয়ে আসলো, আমি এইটা প্রশ্ন করছি ভাই। বেয়াদবি নিয়ে না। জি 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 জি, এইটা বুঝি কিছু বুঝি, এখানে না বুঝে নাই না। এখন আপনারা চাইবেন কেউ লইবেন বাইরে, কেউ নিয়ে যাবেন ভিতরে। এই যে আপনারা প্রটোকলটা ব্রেক করলেন, কেন ব্রেক? প্রটোকল দেয়নি ডক্টর ইউনুস স্যার, বাকি প্রটোকল দেয়নি। হ্যাঁ, দেয় নাই ভাই, প্রটোকল দেয় নাই, বাকিদের প্রটোকলই দেয় পাইনি। ইমরান ভাই, তাইলে আপনি দেখেন, এটা ফুটেজটা এখন আছে আপনার সামনে, আপনার ফুটেজটা দেখেন। যখন আক্তারকে ডিম মারতেছে, ফখরুল সাহেবরা হাত ধরে টান দিছে, গ্রুপ একদিকে যাইতে, সে ঝাড়া দিয়া আবার আরেক গ্রুপ টান দিয়ে ওনারা নিয়ে আসছে। এরা আসলো, দেখেন যখন নাকি ডিম মারতেছে এবং যার আগে গালাগালি করতেছে, ফখরুল সাহেবের গালাগালি করছে, তখন কয়জন লোক আছে ওখানে আপনারা দেখেন, আইডেন্টিফাইড করে। যারা বাঁচাইছে তারা কয়জন, আর যারা মারছে তারা কয়জন, দেখেন একদম দিবালোকের মতো পরিষ্কার।
যে এখানে হাইয়েস্ট 10 থেকে 15 জন লোক ছিল। ওই যে ভাই নিউ ইয়র্ক থেকে আইছে, আমাদের একটা গ্রুপ অন্যদিকে চলে গেছে, যাক ওনারটা মাইনে নিলাম, উনি বলছেন মাইনে নিলাম, অন্যদিকে চলে গেছে। ওনারা 4-5 জন এনে আছে, আর 4-5 জন এনে আছে। আমরা ফুটেজটা ভালো করে দেখেন কতজন লোক, হাইয়েস্ট 10 থেকে 15 জন 20 জন লোক হবে। এরা এখানে নয়েজটা সৃষ্টি করছে, গন্ডগোলটা সৃষ্টি করছে। এটা একদম পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা করে ইমরান ভাই এই ঘটনাটা ঘটানো হয়েছে। না না তারা ছেড়ে দিচ্ছে, ওর ছেড়ে দিচ্ছে, এই কেসে মানে ধরে আবার ই করে ছেড়ে দেয়, এইসব ছেড়ে দিচ্ছে ভাই। ভাই আরে নিউ ইয়র্ক বুঝি তো ভাই, ছেড়ে দিচ্ছে। এই দেশে এই সিস্টেম। তো যাই হোক, ওইটা আমাদের দেশের মতো না, তো ডবল হ্যান্ডকাপ লাগাই এখানে তারা ছেড়ে দিচ্ছে। আমি ওই ছাড়াছাড়ির কথা বলছি না, গ্রেপ্তারের কথা বলছি না, আমি নিন্দারের কথা বলছি না, আমি কারোর বিরুদ্ধে অভিযোগও করতেছি না। আমার বক্তব্যটা হলো ভেরি সিম্পল, যে আমরা এখানে 15-20 জন লোক, এখানে 2টা গ্রুপ, একটা গ্রুপ সেভ করতে আইডিয়া আসছে, আর একটা গ্রুপ আমাকে হামলা করার জন্য আগে আসছে। এই তো বিষয়টা। তো সেখানে গ্রুপে গ্রুপে তো হামলা হওয়ার কথা ছিল, মারামারি হওয়ার কথা ছিল, মাথা ফাটার কথা ছিল। তা না হইয়া আক্তারের গায়ে ডিমও চলে আসলো আল্লাহর ওহীর মাধ্যমে। যারার নামে যে সমস্ত কথা বলছে, আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, একটা ভদ্র মেয়ে। এবং শুধু তাই না, ইমরান ভাই ও কিন্তু আমরা লন্ডনে কেমব্রিজে কিন্তু টিচারই করে, খুব ব্রিলিয়ান্ট মেয়ে, আমি জানি তো। শিক্ষকতা করেছে, শিক্ষকতা করেছে, সেখান থেকে সে দেশের খেদমত করার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, বাংলাদেশে আসছে। তাইলে এখন মনে করো যে তাকে কি ভাষায়, আপনি তো বললেন যে আমার জীবন আমি এগুলো শুনিনি, কি ভাষায় এই গালিগুলি কোথা থেকে সৃষ্টি হয়েছে ভাই? আমাদের দেশে তো ভাই এই গালি আমরা কোনোদিন দিই না। ইমরান ভাই বলেন, এই গালিগুলি বিদেশ থেকে সৃষ্টি হয়েছে ভাই। হাসিনার মুখ দিয়ে কি কথা বের হয় না বলেন না? হাসিনা ছিড়বো, কাটবো, এই সমস্ত বাজে না বলছে বলছে ভাই, আমি বলি না। হাসিনা বলছে তারেক বেশি বাড়াবাড়ি করলে তোর মারে কিন্তু জেলখানাতে ছাড়তাম না, এরকম অনেক কিছু থ্রেট দিচ্ছে। এগুলি বলছে, এগুলি ভাই বাচ্চাবার। আরে ভাই আমার মারে তুলে গালি দে, আমার বাপরে তুলে গালি দে, আমার স্ত্রী নিয়ে ব্লকিং করে, টেম্পারিং করে, এগুলি কোথা থেকে সৃষ্টি হয়েছে? এটা হাসিনা করছে, আমাদের লোকরা করছে। এগুলো আওয়ামী লীগের রাজনীতিতে আসছে, এগুলি আমি দেখে, আমি আওয়ামী লীগের রাজনীতিতে আসছে, আওয়ামী লীগের সাথে থাকে। আমরা কোনোদিন আওয়ামী লীগের লোকে সারা জীবন রাজনীতি করতেছি না ইমরান ভাই। আমরা এরকম বকা, মারে তুলে গালি, খানকির পোলা, চোরের বাচ্চা, বান্দির পুত, এগুলি ভাই আমরা শুনি না, আমরা শুনি। হাসিনার সাথে তো জঙ্গলি কুকুরই থাকবে ভাই। আরে শামীম ওসমানের মতো এত বড় একটা সন্ত্রাসী, সে কোনোদিন মারে তুলে গালি জানে, কারোর বাপ তুলে গালি জানে, কেউ বান্দির পুত করে। খেলা হবে, খেলা হবে, গালি দেবে না হাসিনা। না না, খেলা হবে, খেলা হবে। খুন করে এলে ভাই অন্যদিকে নিবেন না, ডাইভার্ট করবেন না। খুন করে খুনেরটা থাকেন, গালিরটা গালির লেগে থাকেন, গালিকে শিখেন। আপনি কি করে হাসিনার ব্যাপারে আপনি সাফাই গাচ্ছেন বলেন তো আমারে? আমি ছাপাই গাই না হাসিনার ব্যাপারে, আপনি আমার ট্যাগ লাগাবেন না। আমি বলছি হাসিনায় বলছে যে তারেককে যদি তুই, তারেক হলো জারার সন্তান, এ কথা বলছে। আমি ট্যাগ লাগাবো। আর ভাই আপনি আমার কথা শুনেন, আপনি কি বলেন? আপনি ওই সমস্ত ট্যাগ ম্যাক লাগে আমার লোকে জিততে পারবেন না। হাসিনা বলছে যে তারেক জারার সন্তান, জারার সন্তান আর আমার মারে গালি দেওয়া কি এক কথা হইলো? এক কথা না ভাই, জারার সন্তান বলা। হ্যাঁ, আমার মারে গালি দিবেন, আমার বাপ রে খানকি করবেন, আমার মারে খানকি করবেন। না না, জারার সন্তান গালি দেওয়া তো মার উপরে টিনের চালে কাউয়া, টিনের চালে কাউয়া, তারেক রহমান সাগুয়া, এই ভাষা কেউ কোনোদিন শুনছে নাকি? আমি 54 বছরে শুনিনি, আপনি শুনলেন, শুনছেন, আপনি জানেন, আপনি তো চাকরি করছেন, শুনবেন করছে, ক্যান্টনমেন্টে থাকছেন। কে দিচ্ছে দেখেন গায়ে? আপনাকে ওইগুলো তো শুনেন না, এই জন্যই প্রবলেম।
এগুলো যদি শুনতেন, আপনি এই গালি যদি শুনতেন, তাহলে আপনার মনেও একটা ক্ষোভ সৃষ্টি হতো। শুনেন না, এই জন্য ক্ষোভ হয় না। এগুলো ইতর অসভ্য, এগুলো মানুষের বাচ্চা। এই সমস্ত গালি আমদানি হয়েছে ফ্রান্সের থেকে। এই গালি আমদানি দিছে হলো ফ্রান্সের থেকে, ওইখানে একটা ফ্যাক্টরি খুলছে গালি, সেগুলি শিখায়। ডেইলি আপনি শুনেন, ডেইলি আপনি শুনেন, তারপর স্বীকার করবেন ওই যে কি বলে পিনাকি না, ডেইলি শুনেন, এই গালি ডেইলি শুনেন, আমরা শুনি, কিন্তু আপনি স্বীকার করবেন না, আপনি স্বীকার করবেন না। না না না, ইলিয়াস এই বাজে কথা, এই সমস্ত গালি রাজনীতির ভাষায় ঠিক না। আমি তো এতক্ষণ পর্যন্ত আপনার সাথে না এটা ডিবেট করতেছি, ওই লোকের লোক ডিবেট করছি। আমি দেখেন, জামাতেরও তো ওখানে একজন লিডার ছিল, আমি একবার ওনার নাম নিচ্ছি বা ওনার সম্বন্ধে বলছি, আমি ফখরুল বলছি, আক্তার বলছি, যারা বলছি। আমি জানি যে ওনার নাম নেওয়ার সাথে সাথে বট বাহিনী এসে আমার তো গোষ্ঠী উদ্ধার করে নেয়, কারণ ওনারা হলো আল্লাহ প্রদত্ত, এই পৃথিবীতে আসছে ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশে। ওনার হলো অলিয়া উলিয়া, ওনার নামে কিছু বলা যাবে না, ওনার নাম আনা যাবে না, তাহলে দুজকে কম বলে না, ওনার নামে মানুষ বলে অনেক। আমার দরকার নাই তো আমার ওনাদের নিয়ে বলার, ওনাদের চরিত্র দেশের মানুষ জান, অলিয়া আলাদের। আপনি বলেন ইমরান সাহেব, আপনাদের নিয়মিত বাহিনীর লোক, বাংলাদেশে 31টা মাজার পুরানো হয়েছে। একজন লোক মরে গেছে, সে বিধর্মী হোক জাহান্নামী হোক, আল্লাহ বিচার করো, তারে কবরে তো উড়ে না আগুন জ্বালায় পুড়ে ফেলাইছে। একটা ইসলামী দল বাংলাদেশে প্রতিবাদ করছে, একটা বিবৃতি দিচ্ছে, একটা নিন্দা জানাইছে। এই যে মাজারগুলি পুড়ে দিল, এই শাহজালাল শাহপরানরাই কিন্তু এই দেশে ইসলাম নিয়ে আসছিল, এই মোল্লা মৌলবীরা আনেনি। আমি আপনাদের বলছি, আপনি ভাই ইমরান ভাই, আমি কিন্তু তর্ক জড়াইতে চাই না, আমি বলছি যে তারা কিন্তু ইসলাম আছে, তাহলে এরাও তো মাজারের মধ্যে শুয়ে আছে। অন্য মাজারগুলি যখন আপনি আক্রান্ত হইব, তো মুসলমানের মাজারই তো আক্রান্ত হচ্ছে। এর যে মুসলমান হিসেবে আপনি একটা নিন্দা জানাবেন, আক্রমণ করতে যাবেন, এটাই তো ঠিক না। আপনি আবার কেন দেবেন? আমি বলছি যারা গেছে তাদের জন্য একটা নিন্দা তো জানাবেন, নিন্দা তো জানান না। গেছেন করছেন। আমি ব্যক্তিগতভাবে জানাইছি, সরি, আমি তো আপনাকে মিন করে কথা বলতেছি না, আমি বলছি ইসলামী দলগুলি, আমি তো বলে নিচ্ছি না, আমি তো নেমলি বলে নিচ্ছি, আমি তো বলছি ইন্টিগ্রেট করছি যে ইসলামী দলগুলি 17 থেকে 18টা ইসলামী দল আছে। এরকম যদি একটা মুসলমানের মাজার ভাঙা হয়, আগুন লাগায় পোড়ানো হয়, এজ এ মুসলমান হিসেবে তো এটা যেরকম আপনি নিন্দা জানাইছেন আমি জানাই, ওনারা তো জানাইলো না। ওনারা কিসের ইসলাম এই দেশে কায়েম করবে? ওনারা ভোটের রাজনীতি হাতে। শোনেন ইমরান ভাই, আমাদের পূর্বপুরুষরা দোয়া কালাম কিছু জানতো না, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়লে, সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়তো। এক সময় গেছে, কেন আমাদের এলাকার লোকরা তো অশিক্ষিত ছিল, উমি ছিল, অত কিছু জানতো না। আস্তে আস্তে শিক্ষিত হয়েছে, কোরআন হাদিস সম্বন্ধে জানতো, আজকে এই লেভেলে আসছে। তো ওনারা যেটা বলে, আজকে আপনাদের নিউজ হলো না কেন ইমরান ভাই? আজকে একটা বাংলাদেশ, একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা নিউজ আছে, কেউ এই নিউজটা কভার করেনি, কোনো পত্রিকা নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই। সেটা হলো আফগানিস্তানে মধুদির সমস্ত প্রকাশনা বই বন্ধ করে দিচ্ছে, জামাতকে নিষিদ্ধ করছে আফগানিস্তানে। এটা তো কারণ এখানে কেউ নিউজ করলো না, আফগানরা কিন্তু অনেক সহি মুসলিম, আপনি যে যাই বলুন না, সেজন্যই বললাম যে দেখেন, সে সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু এটা নিউজ হয়েছে। আল জাজিরা করছে, বিবিসি করছে, নিউ ইয়র্ক টাইমস করছে, হিন্দুস্তান টাইমস করছে, পাকিস্তানের ডন করছে, সবাই। কিন্তু বাংলাদেশের একটা পত্রিকা তৈরি নিউজ নেই, একটা সোশ্যাল মিডিয়াতে এটা কথা নেই। মওদুদি তো অনেকের কাছে অ্যাকসেপ্টেড না, তো আর খুব রেডিক্যাল তো সে এখন ভাই, এখন তো অনেক কিছু বলে। শোনেন, আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু নেজামিল ইসলাম প্রতিষ্ঠা করছিলেন।
আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু আনহু শহীদ সুন্নি একজন মুসলমান। এই যে ওনার এই যে আমরা দাঁতের মাজন টাজন অনেক কিছু আছে ওনার, এগুলি আমরা ব্যবহার করি। তার মতো লোকরে ইসলামের নেতা মানতে রাজি। নেতা যাকে মানে বিতর্ক আছে তাকে নেতা মানে, তার ইসলাম আমরা পছন্দ করি। এটা কি ইসলাম হইল? ইসলাম হবে আমাদের নবীজির যেটা আদর্শ, যেটা জীবন, সেটা হলো আসল, তাই না? আমরা সেখানে কি আমরা যাইতে পারছি? যাইতে পারিনি। দেখেন আপনি, আজকে দুঃখের বিষয় মনির ভাই, এখানে ভাই ইমরান ভাই আছে, আমরা তো দুনো ভাই লেগে কথাটা কইতেছি। শুনুন, আমাদের দেশের কিছু আলেম তারা বলে এজিদ আলাইহিস সালাম, মুআবিয়া আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ মিন জালিক। হযরত বলে কি এজিদ কিন্তু কোরআনের হাফেজ, মুআবিয়া কোরআনের হাফেজ, সেই তো তাদের নামের সাথে আলাইহিস সালাম যাবে, রাদিয়াল্লাহু আনহু যাবে। আমাদের দেশে এই মুহূর্তে এই বক্তব্য প্রচার করে আমরা যখন কিয়াম করি, আমরা যখন দাঁড়াই নবীকে সম্মান দেখে করি, পুরুষ শুরু করি, তারা বলে যে এটা হারাম, এটা জায়েজ না, ইসলামে এটা নাই। একজনকে, এটা আপনাদের সেনাবাহিনীতে আপনারা একদিনের 1 ঘন্টার যে সিনিয়র, তারা আপনার স্যালুট করেন না? হ্যাঁ, এই আমার নবী তো সারা পৃথিবীর নবী, আমার নবী তো আল্লাহর দোস্ত, আমার নবীর আমি দাঁড়ায় সালাম সম্মান করবো না? কেন করবো না? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ে বসে রয়েছে। একটা দেখে কি একজন, তখন তো ওই যে আবু সিনিয়াতে, তার মানে হলো এই যে মদিনা যেটা আমরা বলছি, ওখানে তো ইহুদিরা প্রাধান্য ছিল, বেশি ছিল। তখন একজন ইহুদি মারা গেছে, ভাই মদিনা হ্যাঁ, তো ওইখানে তো হ্যাঁ, তো এখন খ্রিস্টানদের ইহুদিদের কিন্তু আমাদের মতো মুসলমানদের মতো কবর দেখিনি। তো ওই একটা খাটে করে ডেড বডি নিয়ে যেতেছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর এ তো মুসলমান না, এই ইহুদি, আপনি দাঁড়াইলেন কেন? বললো মৃত লোকের কোনো ধর্ম নাই, তাকে সম্মান জানানো। আমিও একদিন এইভাবে খাটে চড়ে আমি সবাই চলে যাব। সেই নবীর আদর্শরে আমরা কি মানি? কোথায় মানে কে, কতটুকু মানে কে, এগুলি যখন আমরা শেষ করতে যাচ্ছি তো। থ্যাংক ইউ। না, আমার আমার যেটা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে বক্তব্য বলে এইটাই, এখানে যতগুলি ইনসিডেন্ট হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের অবস্থা পরিস্থিতি, বাংলাদেশের যে কঠিন একটি সময় পার করছে। নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা হলো, নানা বিষয় নিয়ে কথা হলো এবং রাজনৈতিক যে বিশ্লেষণ করা হলো। এতে করে বাংলাদেশ কঠিন একটি সময়ই পার করছে। শেখ হাসিনা তিনি বারবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং হুমকি দিচ্ছে। নানান মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে তিনি আবারও আসবেন এবং সবার বিচার করবেন, এরকম কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচন তিনি আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং নানান কথা চলছে, নানান আলোচনা সমালোচনা লেগে আছে বাংলাদেশকে ঘিরে। বিএনপি জামায়াতের মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, এতে করে আওয়ামী লীগ বরাবরই লাভবান হচ্ছে এবং লাভবান হওয়ারই কথা। সমস্ত বিষয় নিয়ে এবং বাংলাদেশের আজকের এই লাইভটি নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।